আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ফিজিক্সের ৫ম নম্বর লেকচার, ষষ্ঠ লেকচার দিব ইনশাল্লাহ। আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টারটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। যদিও তোমরা যারা 22 ব্যাচ আছো তাদের একটা অভিযোগ আছে, ছোট্ট একটা অভিযোগ। তারা মনে করো যে আমি একটু বেশি সময় নিই। আসলে সবার মনটা একসাথে জয় করা সম্ভব না, কারণ আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে। তোমরা সবাই একসাথে পড়ো, তাই তো? এখন দেখো, তোমরা হয়তোবা যে জিনিসটা খুব সহজে বুঝবা সেই জিনিসটা হয়তোবা তোমাদের ফ্রেন্ড যারা আছে নিচের ব্যাচের, ওরা যারা মাত্র এডমিট হয়েছে, যারা 21 ব্যাচ আছে, তাদের কিন্তু একটু বুঝতে কষ্ট হবে, তাই না? এটা স্বাভাবিক। তাই আমরা একটু চেষ্টা করি যে বিষয়গুলোকে একটু একটু বেশি করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা, তোমরা একটু খুব দ্রুত জয়েন্ট হও লাইভে। আমরা ক্লাস শুরু করে দেবো, সময় বেশি নেব না আজকে, যেহেতু আমাদের পড়ালেখার টার্গেটটা বেশি। আচ্ছা, তোমার নাম তো মনে নাই, চম্পা কি যেন নাম। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। ব্লুমিং রোজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা জয়েন হও, আমরা 2-4 মিনিটের ভিতরে ক্লাস শুরু করে দেব। আর সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবা, ঠিক আছে? হাফসা, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আরবিতে নাম সাবির মুসাদ। যাই হোক, দাঁত ভাঙে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আলোর দিশারি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তানজিমুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জয়েন হও, ক্লিয়ার? আচ্ছা, ওয়াল ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, গত ক্লাসে একটু সময় নিছি। আচ্ছা, অ্যাড হও, তোমরা অ্যাড হও। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি যে গত ক্লাসে আমরা নিউটনের যে তৃতীয় সূত্র আছে সে পর্যন্ত আমরা পড়ছিলাম। নিউটনের তৃতীয় সূত্র প্রতিপাদন করে তোমাদেরকে দেখাইছিলাম, এবং দেখাইছিলাম যে কিভাবে তোমাদেরকে কোশ্চেন করতে পারে এবং তোমাদের মিলিত বেগ তোমরা কিভাবে আনসার করবা সেটা আমি দেখাইছিলাম। আচ্ছা, এখন দেখো, আমরা সে জায়গা থেকে একটু কথা বলি। দেখো, তোমাদেরকে তো এইভাবে মিলিত বেগ ইকুয়ালটা আমি গত ক্লাসের শেষ থেকে বলতেছি, কিন্তু গত ক্লাসে আমি বলছিলাম ভি ইকুয়াল টু m1 প্লাস m2 হোল ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। এটা আমরা গত ক্লাসে প্রতিবেদন করছিলাম, ডিটেলসে বিস্তারিত বলছিলাম। আচ্ছা, এস মনি এখন আর ইতে নাই, সে এখন ইন্টারের স্টুডেন্ট। যাই হোক, আচ্ছা যাই হোক, এখন দেখি আমরা এটা কিন্তু এটা কিন্তু ইন্টারের যারা তোমার এইচএসসি আছো, যারা কিন্তু এইচএসসি আছো, তাদের কিন্তু এটা হলো তোমার তৃতীয় চ্যাপ্টারে, ফার্স্ট পেপারের তৃতীয় চ্যাপ্টারে, ফার্স্ট পেপার এর থার্ড চ্যাপ্টার। এবং এই জায়গা থেকে ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার, হ্যাঁ থার্ড চ্যাপ্টারে ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারে, চতুর্থ অধ্যায়। মানে চতুর্থ অধ্যায় কিন্তু ঠিক এই বিষয়টা তোমাদেরকে আছে, এবং তোমাদেরকে কিন্তু এই বিষয় থেকে কোশ্চেন করা হবে। যারা এসএসসির আছো, এটা মূলত এসএসসির ক্লাস, এসএসসি ফিজিক্স। যাই হোক, এসএসসি ফিজিক্সে কিন্তু এটা মাস্ট বি, বোর্ডে এক কোশ্চেন থাকবে, ঠিক আছে? মাস্ট বি কোশ্চেন থাকবে, এবং যত তোমরা তোমাদের একাডেমিক পরীক্ষা দেবা তাতেও থাকবে। এখন দেখো, এখান থেকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, তোমাদেরকে এরকম কোশ্চেন করা হইতে পারে যে এরকম আমরা পিকচার তুলে দেখাইছিলাম যে এখানে একটি গাড়ি, ব্যাপার কি আজকে গলাটা বসে গেছে।
মনে করলাম দুটো গাড়ি বিপরীত দিক থেকে আসতেছে, এই কথাটা আমি বলছি আগের ক্লাসে, এখন বলার প্রয়োজন হয় না। তার এই গাড়ির ভর হলো m1 এবং এই গাড়ির বেগ হলো u1, এই গাড়ির ভর হলো m2, এই গাড়ির বেগ হলো u2। ঠিক আছে, এই কথা আমরা গত ক্লাসে বলছিলাম। এবং তারা বিপরীত দিকে যেহেতু চলাচল করবে, যে কোনো একটা বেগকে যে কোনো একটাকে মাইনাস করে নিবা। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে বলছিলাম। মনে করো এই জায়গায় সংঘর্ষ হলো, তাদের এই জায়গায় কি হলো, সংঘর্ষ হলো। আচ্ছা নিসার ভাইয়া কি যেন বলছিল মেবি, আচ্ছা এটা কি জানো, মুনতাহা, মুনতাহা আমাদের সাথে আছে নাকি? যাই হোক যাই হোক, ব্যাপার না। আচ্ছা তাহলে আমরা দেখি, এখানে দেখো ক্লাসটা যেহেতু আগের ক্লাসে কমপ্লিটলি একেবারে ব্যাখ্যা করছিলাম, যেহেতু মিলিত বেগ হবে, তাদের শেষ বেগটা হবে কি, দুটো গাড়িরই একটা শেষ বেগ আছে, মানে শেষ বেগে হবে কি, তারা মিলিত অবস্থায় যে বেগটা হবে, মানে মিলিত অবস্থায় নতুন একটা গাড়ি তৈরি করবে। মনে করো যে এই গাড়িটার ভর হবে কি m1 প্লাস m2, এই নতুন গাড়িটা মানে মিলিত হওয়ার পরে যে যদি এই জায়গায় u1 মাইনাস ধরো, এই গাড়ির ভর বেগ যদি এইটা যদি বেগটা মাইনাস ধরো, মিলিত বেগটা যদি মাইনাস আসে, অ্যান্সার যদি মাইনাস আসে, তাহলে তুমি বুঝে নিবা যে এখান থেকে কি হয়েছিল, ঘটনাটা এরকম ঘটছে যে আসলে মিলিত হওয়ার পরে গাড়িটা কোন দিকে যাবে, মানে এই যে মাইনাস যেটাকে ধরে নিছো সেই দিকে যাবে। আচ্ছা, আর যদি মিলিত হওয়ার পরে এই দেখো যেটা পজিটিভ ছিল কোশ্চেনে, সেইটাই অ্যান্সার আসছে এই জায়গায় পজিটিভ, তাহলে কি গাড়িটা ওদিকে যাবে মিলিত হওয়ার পরে, এ কথা আমরা বলছিলাম। আর তার যেহেতু দুইটা গাড়ি মিলা একটা গাড়ি হয়েছে, মানে দুইটা গাড়ির পার্টসপাতি খুইলে একটা নতুন গাড়ি তৈরি করা হইলো। এই গাড়িটা কি, এই গাড়িটার বেগ হবে ভি, মানে যেহেতু দুইটা গাড়ির বেগ, আদি বেগ তো দুইটা ছিল u1 u2, কিন্তু দুইটা গাড়ি যখন মিলিত হয়ে একটা গাড়ি হয়েছে, একটা গাড়ির বেগ তো দুইটা হইতে পারে না, এর জন্য বেগ হইবে একটা। এই জন্য এইটাকে মিলিত বেগ ভি দ্বারা প্রকাশ করলাম। এখান থেকে সংরক্ষণশীল কিনা সেটা একটা কোশ্চেন করতে পারে, তোমাদের কোশ্চেন করবে যে আচ্ছা তোমরা বলো তো মিলিত হওয়ার পরে ভরবেগ কি সংরক্ষণশীল থাকবে নাকি থাকবে না। আচ্ছা তাহলে ভরবেগ সংরক্ষণশীল থাকবে কি থাকবে না সেটা আমরা এখন বলি। এখন দেখো ভাইয়া, এখানে তোমরা কি দেখছো, এই যে এখন দেখো ভাইয়া দুটো গাড়ি এখানে, তাই না, এখানে এই একটা গাড়ি কিন্তু মিলিত হওয়ার পরে একটা নতুন গাড়ি হইলো। এখন দেখো ভাইয়া, তোমার নতুন গাড়িতে থাকবে স্যার, ফিজিক্স ক্লাস করবে নাকি? আচ্ছা কে কি কমেন্ট করতেছো? আখি এস ব্লুমিং, তারপরে কি বলতেছো, দূর আজকে যাই, যাও গা, কেউ তো নিষেধ করলো না। আচ্ছা জি, আচ্ছা নেটে ডিস্টার্ব করতেছে, নেটে কি খুব বেশি ডিস্টার্ব করতেছে? দেখি দি আমার নেটে ডিস্টার্ব করে না, আমি তো দেখতেছি। হয়তো তোমার নেটটা বাড়িয়ে নাও আর ফুল স্ক্রিন করে নাও, ভিডিওটা ফুল স্ক্রিন করবা, অবশ্যই ভিডিওটা ফুল স্ক্রিন করবা, নেটটা তোমার রেজুলেশন বাড়িয়ে দেবা। আচ্ছা তারপরের যে বিষয়টা দেখো, এখন দেখো তাহলে কি দুটো গাড়ি মিলিত হওয়ার পরে ভরবেগ সংরক্ষণশীল থাকবে কি থাকবে না। যদি দেখো এখানে একটা মিলিত বেগ পাবা, ভি ইকুয়াল টু কি পাবা, m1 u1 প্লাস m2 u2 ভাই m1 প্লাস m2। এই কথা কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, এ নিয়ে প্রায় আধা ঘন্টা আলোচনা করছি, এখন আর আলোচনা এটা করতে পারবো না। তোমরা যারা ক্লাস করো না তাদের দোষ, যারা এখন বুঝবা না। এখন যাই হোক, যারা ক্লাস করে বসছো মাস্ট বি বুঝবা, কারণ গত ক্লাসে আমি ক্লাস করার পরবর্তীতে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কে কে বুঝো নাই। তোমরা 80% স্টুডেন্ট সে জায়গায় ভোট দিছিল যে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার, অল ক্লিয়ার। এখন যে বলবা যে ভাইয়া বুঝতেছি না, নেট খুব ডিস্টার্ব করতেছে, নেট ডিস্টার্ব করতেছে নাকি? আমার এখানে আমি দেখতে পারতেছি, কিন্তু তোমাদের ডিস্টার্ব করতেছে কেন সেটা তো জানি না। জি আমার অল ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ারই তো থাকার কথা, আমার ক্লিয়ার থাকলে তো তোমাদেরও ক্লিয়ার থাকবে, কারণ আমি এই ফোন দিয়ে ক্লাস নেই, এই ফোন দিয়ে তোমার নেট চলতেছে, আমার যদি ওইখানে ক্লিয়ার থাকে তোমার ওইখানে ক্লিয়ার থাকার কথা। এখন দেখো বেগ, এই এখানে তুমি মিলিত বেগ পাবা, ঠিক আছে, মিলিত বেগ পাওয়ার পরে এটির সাথে গুণ কইরা, মনে করো আমরা একটা এক্সাম্পল নেই, আচ্ছা একটা এক্সাম্পল নেই, একটা ম্যাথ করাইয়ে দিই, ছোট একটা ম্যাথ করাইয়ে দিই। আচ্ছা ছোট্ট একটা ম্যাথ করাই দেওয়ার পরে আনসার নেব। বললাম যে দুটো গাড়ি বিপরীত দিকে আসলো, একটা গাড়ি পরস্পরের বিপরীত দিকে যাবে তারা,
এই আরেকটা গাড়ি, সরি কি একতেছি, গাড়ি না ঘোড়া আঁকতেছে। আচ্ছা একটা রাস্তা আছে, সরল রাস্তার উপর দুটো গাড়ি। এখন এটার বেগ দিলাম হলো 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এটার ভর দিলাম হলো 200 কেজি, 200 কেজি। আর এটার এটার ভর দিলাম হলো 100 কেজি। এই গাড়ির ভর ওজনে 100 কেজি, আর বেগ দিলাম হলো 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। এখন তারা পরস্পর বিপরীত দিকে যাইতেছে, যাওয়ার পরে এই বিন্দুতে মনে করো দুইটা গাড়ি একসাথে সংঘর্ষ হয়েছে, সামনাসামনি ধাক্কা খাইছে, ধাক্কা খাইয়া নতুন একটা গাড়ি হয়েছে। নতুন গাড়ি হওয়ার পরে মানে ধাক্কা খাওয়ার পরে তারা দুইটা গাড়ি একটা গাড়ির ভিতরে ঢুকে গেছে। মানে কি একটা গাড়ি ঢুকে যাওয়ার পরে এমন ভাবে ঢুকে গেছে তারা কি মিলিত হয়ে গেছে। মিলিত হয়ে যাওয়ার পরে উপরে এইচএসসি, কারণ এই চ্যাপ্টারটা এইচএসসিরও আছে, এইচএসসিরও কোশ্চেন করা হয় এখান থেকে, এই জন্য উপরে এইচএসসি লিখে রাখছিলাম যে এইচএসসির কোন চ্যাপ্টারে এই টপিকসটা লেকচারটা দেওয়া আছে সেটা আমি লিখে রাখছিলাম, কারণ এইচএসসি যারা আছে তারাও ক্লাস করতে পারো, কাজে লাগবে, কোনো ব্যাপার না। এখন দেখো, যাই হোক, এখন দেখো এই গাড়িটা কত এত বেগে চলতেছে, এত বেগে চলার পরে দেখো এইখানে নতুন একটা গাড়ি উৎপন্ন হলো। এই গাড়িটার ভর বেগ আছে, এই গাড়িটার ভর হবে কি m1 প্লাস m2, কারণ দুইটা গাড়ি একসাথে এসে ধাক্কা খাই একটা গাড়ি ভিতরে আরেকটা গাড়ি ঢুকে গেছে, যার বেগ বেশি ছিল সেদিকে চলে যাবে। এখন দেখি এটা শুধু বেগটা আমি জানি না, তাই তো। এখন বেগটা নির্ণয় সূত্র কি, মিলিত বেগ ইকুয়াল টু এখানে m1 u1, আর এইটা হলো u1 ধরি, আর এটাকে m1 ধরি, আর এই গাড়ির ভরটাকে m2 ধরি, আর বেগটাকে u2 ধরি, ঠিক আছে, ডান, ওকে। এখন দেখো এখান থেকে আমি এটা নির্ণয় করি, m1 এর মান কত, এই যে, তাহলে আমি মিলিত বেগ হবে কি m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এখন দেখো এটা জাস্ট এটার ক্যালকুলেশন মানগুলো বসাই দেওয়া, ক্যালকুলেশন করবে, আনসার এসে পড়বে। আমি মানগুলো এখানে বসাই দিচ্ছি। m1 এর মান কত, m1 এর এই যে m1 এর মান হলো 100 কেজি, 100 ইন্টু হবে কত u1 কত 15, যে কোনো একটা বেগকে মাইনাস ধরতে হবে, কারণ তারা বিপরীত মুখে যাইতেছে। একটা এখানে আমি দুইটি কোশ্চেনে দুইটাই প্লাস দেওয়া থাকবে, বেগ দুইটাই প্লাস দেওয়া থাকবে, বেগ কিন্তু আদি বেগ দুইটাই প্লাস দেওয়া থাকবে, কিন্তু তোমাকে একটা মাইনাস ধরতে হবে, এটা স্বাধীন, তুমি যে কোনো একটা ধরতে পারো, সমস্যা নাই। এটা ভর কোনটার কম বেশি এই দিকে ধরা লাগবে না, ধরলেই হলো, একটা ধরলেই চলবে, সমস্যা নাই। এখন দেখো তাহলে আমি এইটিকে মাইনাস ধরলাম, তাহলে এখানে মাইনাস 15 দ্বারা গুণ, তাহলে এখানে প্লাস, তারপর দ্বিতীয়টা কি এই সূত্রের প্লাস এখানে, তারপর m2 কি তাহলে 200 ইন্টু, আর এই জায়গায় ভি কত মানে u2 কত 10, তাহলে আমি এখানে 10 গুণ করে দিলাম। আর m1 প্লাস u1 কত হবে, তাহলে m1 হলো 100 প্লাস 200 ইকুয়াল টু কত 300। তাহলে এটা আনসারটা একটু জানাই দাও তো, কুইক, ফার্স্ট আনসারটা জানাই দাও কুইকলি। আমি আনসারটা একটু করে নেওয়ার চেষ্টা করতেছি, তোমরা সাথে সাথে আনসারটা জানাও আর আমিও আনসারটা করে দিচ্ছি। তাহলে 100 ইন্টু 15, তাহলে 1500 আর 200টা তো 2000, সিম্পল জিনিস, 2000 1500 500 500 বাই 300, ওকে স্যার। 1500 200 ইন্টু 10 2000 500 500 বা 300 5/3, আচ্ছা 5/3 আনসার আসে 1 পয়েন্ট, আনসার আসে কি মিলিত বেগ আসে 1.667, এরকম মানে 666 ইনফিনিটি মানে 3 সংখ্যার পর যদি 5 এর বেশি হয় তাহলে একবার বাড়াই নিতে হয়, 7 মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে, এটি হলো মিলিত বেগ, ঠিক আছে। এখন দেখো ভরবেগ সংরক্ষণশীল কিনা, এই যে গাড়িটার এই যে দুইটা গাড়ি মিলিত হয়ে একটা গাড়ি তৈরি হলো, এই একটা গাড়ির ভর এবং বেগ সেইটা কি এই দুইটা গাড়ির ভর বেগের সমান কি না সেটা এখন নির্ণয় করি। কিভাবে, এখন দেখো এই জায়গা থেকে এখন আমরা আনসারের দিকে যাই। এগুলো আমার প্রয়োজন নাই, এগুলো মুছে দিলাম। আমার যেটা প্রয়োজন ছিল মিলিত বেগ আমি পেয়ে গেছি। মিলিত বেগ কত, মিলিত বেগ ভি ইকুয়াল টু এত, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে আমরা কত লিখতে পারি, এই যে ভি ইকুয়াল টু লিখবো 1.667 ইন্টু এই জায়গায় 100 প্লাস একসাথে লিখে দিব, আচ্ছা 100 প্লাস 200 ইকুয়াল টু 300 ইকুয়াল টু, এখন দেখো আমরা জানি ভর বেগ ইকুয়াল টু কি, ভর বেগ ইকুয়াল টু এম ভি,
এখন দেখো এইটি আমরা জানি না ভরবেগ মানে কি, ভর এবং বেগের গুণ, তাই না? এখন দেখো এই জায়গায় ইউ মানে আদি বেগ, ভরবেগ আদি ভরবেগের গুণফল। এখন দেখি শেষ ভরবেগ আর আদি ভরবেগ এক আনসার আসে কিনা। এখানে পাইছিলাম 100 ইন্টু 15 প্লাস 200 ইন্টু 10। আমার আনসারটা আসে কত সেটা আমি দেখতে চাচ্ছি। আমার আনসার আসবে এখান থেকে, আনসার আসবে হলো নেট প্রবলেম স্যার, নেট প্রবলেম, তোমার নেটে মেবি প্রবলেম, আমার এখানে ক্লিয়ার ঠিক আছে। 80% নেট অনেক প্রবলেম করে ভাইয়া, আর একটু আসতে বলুন। আচ্ছা নিশাদ যেহেতু বলছে আসতে বলতে আসতে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 11.77 আসছে কেমনে উমা? 11.77 কিভাবে আসলে রে? আচ্ছা 100 ইন্টু 15, সরি 100 ইন্টু 15 হয়েছে হলো 1500। এইটা হলো আসলে মাইনাস, আর প্লাসের ছিল কত? প্লাসের ছিল হইলো 200 ইন্টু 10 হইল 2000, থাকে হইলো আমার 500, নিচে ছিল হইলো 300, তাহলে থাকে হলো 500 বাই 300। এই শূন্য কাটা, 5 দিয়ে ওটার ভাগ দিলে 1, তারপরে 6, তারপর যাইতে থাকবে 7। আনসার 11 পয়েন্ট অত আসে না। আবার ক্যালকুলেশন করো। এত ফাস্ট বলেন না, অনেকে আমারে বলছিল কি জানো, অনেকের কমেন্ট আছে কি জানো, আচ্ছা অস্তে পড়াইলে বলতেছি কি যে ভাইয়া খুবই অস্তে পড়ায়, মানে কয় ঘন্টা লাগবে, 3 ঘন্টা না 4 ঘন্টা না ফজর হয়ে যাবে, এটা খুব সমস্যা। আচ্ছা 500 হবে। আচ্ছা তোমরা কি আনসার করছো 500 হয়? তো 500 হয় কিভাবে? তাহলে এখানে দেখি আমরা আনসার এখানে আসে কত, 1.667 ইন্টু 300, 500 আসে। হ্যাঁ এই 500 থেকে সামথিং আসলে ওটা বাদ দিয়ে দেবো। 500.1 আসে মানে 1.2 আসে, ওগুলো বাদ দিয়ে দেবা, কারণ যেহেতু কেজির ক্ষেত্রে 1 গ্রামে ওগুলা কাউন্ট করা দরকার নাই। এখন দেখি এখানে আসে কত, এখানে আনসার আসে হলো ওই একটা মাইনাস ধরতে হবে, তাহলে এইটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, তাহলে এখানে আসলে 1500 আর এখানে 1500, 500, তাহলে এটা কি ইকুয়াল হয়েছে? যদি ইকুয়াল হয় তাহলে কি সংরক্ষণশীল, সংরক্ষণশীল। আর যদি ইকুয়াল না হয়, মানে সমান না হয়, যদি এখানে তাদের ভরবেগ সমান না হয় তাহলে কি অসংরক্ষণশীল। শুধু এখানে লিখে দেবা অসংরক্ষণশীল, ঠিক আছে? আচ্ছা এইগুলো আমি গত ক্লাসে বলছি, আর ম্যাথমেটিক্স যেহেতু আমি করাচ্ছি না, শুধুমাত্র থিওরি নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা তাহলে থিওরি নিয়ে আলোচনা করতেছি যেহেতু, এগুলো আমি এখন বলবো না, এখন শুধু আমি থিওরিগুলো আলোচনা করব। থিওরিগুলো থেকে আমি আরো বিস্তারিত আলোচনা করবো। এগুলো কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করছি, মাত্র এক অংশ বাকি ছিল, এই জন্য সেই অংশ আলোচনা করলাম। আচ্ছা আমি একটু টাইমটা দেখি কত মিনিট হয়ে গেল আমাদের লাইভে। আচ্ছা আমি একটু টাইমটা দেখি, এখানে টাইমটা হয়েছে হলো 18 মিনিট। 18 মিনিট হয়ে গেছে, আমি 1.5 ঘন্টায় শেষ করবো না, তাই আচ্ছা কোনো ব্যাপার না, এখন আস্তে আস্তে পড়াবো। এখন দেখো গত ক্লাসের পড়ালেখা একটু স্পিড থাকবে আমার, এটা স্বাভাবিক। আর 18 মিনিট খাইলাম গত ক্লাস নিয়ে, এ নিয়ে তো আরো স্পিড বেশি থাকা উচিত ছিল, যাই হোক ব্যাপার না। এখন আসো নিউ টপিক্সে। নিউ টপিক্স কি? ভরবেগ। আচ্ছা যারা 22 ব্যাচ আছো তোমাদের খুব অভিযোগ যে এখন তোমাদের একটা ম্যাথ দিব, সাথে সাথে পারলে একটু করে দেখো যে একটি, এটা যারা 22 ব্যাচ আছো এইচএসসি তাদের বাড়ির কাজ। এখন আমি টপিকসটা যাব, তার আগে আনসারটা নামাও পারলে। দেখি একটি কুয়ার 1/3 অংশ 1/4 অংশ পূর্ণ থাকলে
কুয়াটি খালি করতে কি পরিমাণ কাজ করতে হবে, পরিমাণ কাজ করতে হবে। এখন দেখো এইচ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম 50 মিটার। ওকে ডান, 50 মিটার। আচ্ছা এইচ ইকুয়াল টু 50 মিটার দিয়ে দিলাম। এইটা তোমরা আনসারটা করো, ঠিক আছে? দেখি যারা 22 ব্যাচ আছো তারা তো বলতেছে যে কি খুবই মানে ধীর গতিতে, তারা তো অনেক ম্যাথ করছো তাই না? দেখি এই ম্যাথটা কয়জন আনসার করতে পারো। প্রবলেম নাই, বুঝতে আছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমাদের টপিকস। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে ভরবেগ। এখন দেখো ভরবেগ, ও এখানে আরেকটা কথা বাদ গেছে, সেটা আমি একটু মুখে বলি নেই, এটা বলার দরকার নেই, তোমাদের বইতে আছে। আসলে সংঘর্ষ কয় ধরনের হতে পারে? সংঘর্ষ 4 ধরনের হতে পারে। একটা হলো স্থিতি সংঘর্ষ, আরেকটা হলো পিছলানো সংঘর্ষ, আরেকটা হলো তোমার পিছলানো সংঘর্ষ, আরেকটা হলো কি সংঘর্ষ 4টা কি জানো? আবর্ত সংঘর্ষ, আচ্ছা আবর্ত সংঘর্ষ, আর হলো পিছলানো সংঘর্ষ, পূর্বাহী সংঘর্ষ। এগুলোকে আমি শুধু মুখে বলি। ঘর্ষণ 4 ধরনের, সেটা হলো স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ মানে সিম্পল জিনিস, তোমাদের বাসায় যত চেয়ার টেবিল আছে এগুলো স্থিতি ঘর্ষণের ফলে স্থির আছে। যদি স্থিতি ঘর্ষণ না থাকতো তাহলে একটা এক জায়গায় রাখতে একেবারে চইলে অন্য জায়গায় চলে যাইতো, মানে স্থিরভাবে রাখতে পারতাম না। মানে বাতাস যে কোনো সময় তোমাদের এই বস্তুগুলোকে কিন্তু নাড়াচাড়া দেয়, যে কোনো বল ক্রিয়েট করে, স্থির থাকতো না। আর হলো এখানে পিছলে আবর্তন ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ মানে তোমার যে এই যে বায়ু প্রবাহ আছে, বায়ু প্রবাহের ফলে বায়ু প্রবাহ এবং বাতাস এগুলো কি আবর্ত সংঘর্ষ। আচ্ছা আর কি আছে? পিছলানো সংঘর্ষ। ওই যে তুমি মাটির উপর যে তুমি মাঝে মাঝে বর্ষাকালে পিছলা খাই অনেক দূরে চলে যাও, মাটি তো দূরে চলে যায় না, তুমি চলে যাও, শুধু তুমি দূরে চলে যাও, কিছু মাটি চলে যায় যেটা নরম ছিল। এখন দেখো ওই যে এই যে পিছলানো সংঘর্ষ মানে নিচের তলটাই স্থির থাকবে, মানে মাটি স্থির থাকবে, তুমি চলে যাবা, তাহলে এটা কি পিছলানো সংঘর্ষ। পূর্বাহী সংঘর্ষ মানে নদীর পানি দেখো তুমি বুঝতে পারবে যে পূর্বাহী সংঘর্ষ কি, মানে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে প্রবাহিত হয়। এখন দেখো ভরবেগ, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো এম ভি ভরবেগ। আচ্ছা এখন দেখো এই নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। ভরবেগ আর আছে কি এই চ্যাপ্টারে আর 3 নাম্বার চ্যাপ্টারে আর কিছুই নাই, এই ভরবেগ এই পর্যন্তই ছিল। ভরবেগ এই জায়গায় আলোচনা করলাম। একটা গাড়ির ভর এবং বেগ, একটা গাড়ি মনে করো একটা গাড়ি আছে, গাড়িটার মনে করো যে জায়গায় ভর আছে 100 কেজি আর বেগ আছে হলো তোমার কত? বেগ আছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে ভরবেগ কত হবে? এদের গুণফল ভরবেগ হবে, তাহলে 100 × 5 এটাই হবে ভরবেগ। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা এটা আমাদের কাজে লাগবে, তো কখন কাজে লাগবে? তখন গতিশক্তি এবং বিভব শক্তি যখন আলোচনা করবো তখন কাজে লাগবে। এই অধ্যায়ে যা ছিল 3য় অধ্যায় মোটামুটি শেষ, কারণ গত লেকচারে আমরা 3য় অধ্যায়ে যা ছিল মোটামুটি শেষ করছি। কিন্তু এখন দেখো 4র্থ অধ্যায়ের লেকচার গুলো আমরা একে একে শেষ করি। দেখো 4র্থ অধ্যায় আছে কি, কারণ আমরা 3টে যে সূত্র ছিল 3টে সূত্রের একেবারে খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করছি একেবারে গত ক্লাসে। কেউ বলতে পারবে না যে ভাইয়া এমন কিছু নাই যে আলোচনা করেন নাই। আচ্ছা আরো কিছু ম্যাথমেটিক্স করানোর সময় আলোচনা করব, কিন্তু থিওরি বুঝতে যতটুকু দরকার ততটুকু আমার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা নেটে মেবি সমস্যা নাকি? আমার এখানে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পারবে না কেন? আচ্ছা দেখো তাহলে আমরা 4র্থ অধ্যায় এখন দেখি 4র্থ অধ্যায় কি কি আলোচনা করা হয়েছে। দেখো কাজ, ক্ষমতা, শক্তি। এখানে একটা মানে একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এখন কাজকে প্রথম আমরা আলোচনা করব কাজ থেকে। কাজ কি? আসলে আমরা সবাই কাজ করি, এই যে আমি লিখতেছি এটাও কিন্তু কাজ করতেছি, কিন্তু আমি যদি নড়াচড়া না করি তাহলে আমার কাজ হবে না। আমি যতই কথা বলবো এইটাকে কোনো কাজ হবে না। এখন দেখো কাজ কি? কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ ইন্টু
কস থিটা। কস থিটা কেন? দেখো এখানে দেখো, এই যে তোমার পিথাগোরাসের উপপাদ্য ছিল, যে পিথাগোরাসের উপপাদ্যে এরকম একটা সমকোণী ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ নিলাম। দেখো কস থিটা কস 0 ডিগ্রি ইকুয়াল টু কত? কস 0 ডিগ্রির মান কিন্তু 1, কস 0 ডিগ্রির মান হলো 1, তাই না? এখন দেখো তুমি যদি এই সোজা রাস্তায় যদি হাঁটো, এই যে তুমি আসো, তুমি একজন ব্যক্তি আসো, তুমি যদি সোজা রাস্তায় হাঁটো, তখন তোমার মনে করো বল এফ, বল মানে কি এফ, আর সরণ মানে কি এস, ইন্টু কস থিটা, মানে কস, তুমি যেই অ্যাঙ্গেলে হাঁটবা সেই মানে ভূমির সাথে তুমি যেই অ্যাঙ্গেলে হাঁটবা উঠবা রাস্তা অতিক্রম করবা সেইটি হলো কস থিটা, কারণ এই জায়গায় অভিকর্ষ ত্বরণের একটা কাজ করে। এখন যাই হোক, দেখো এখন তুমি যদি এই জায়গায় দাঁড়াই থাকো, একজন গেট দারোয়ান, এখন তোমাদের পরীক্ষায় খ নাম্বারে আনসার আসবে, কোশ্চেন আসবে, একজন গেট দারোয়ান মানে 24 ঘন্টা ডিউটি করার পরে তোমাদের ফিজিক্সের ভাষায় তোমাদের যারা ফিজিক্স টিচার আছে বলবে কি, তুমি আজকে সারা দিনে কোনো কাজই করো নাই। সে বলবে কি, তুমি আজকে সারাদিনে কোনো কাজই করো না। তাহলে গেট দারোয়ান যদি এই কথা শুনতে পারে, তাহলে তোমার অবস্থা 12টা বাজবে, মানে বলবে যে সারাদিন আমি কাজ করলাম, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় আমি পাহারা দিলাম না ঘুমাইয়া, সে বলে কাজ করো না। কারণ গেট দারোয়ান একটা জায়গায় স্থির থেকে, সে একটা জায়গায় স্থির থেকে সারাদিন পাহারা দিছে, সারা রাত 24 ঘন্টা পাহারা দিছে, অতএব 24 ঘন্টা তার কোনো কাজ হয় নাই। কারণ কি, তার কোনো স্মরণই ঘটে নাই, কোনো স্মরণই ঘটে নাই, তাহলে কি কাজই হয় না। এখন দেখো আরেকটা হয় কি, যদি তুমি সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করো, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে আসবে, তাহলে কি কোনো স্মরণই হবে না, মানে যেই দিকে নিক্ষেপ করবে ওই দিকেই যাবে, মানে সোজা 90 ডিগ্রিতে। এখান থেকে যদি বস্তুটাকে এদিকে নিক্ষেপ করো, মানে এটা মাটি, একটা বলকে সোজা নিচের দিকে নিক্ষেপ করো, বলটা আবার সোজা উপরের দিকে চলে আসবে, সোজা উপর দিকে চলে যাবে, অতএব কোনো কাজই হবে না। এই জায়গায় দেখো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু 0, তাহলে এই শূন্যর সাথে ইএফএস যাই গুণ করো একেবারে ডাইরেক্ট 0 হিসেবে হবে आंसर। যাই হোক, এখন দেখি আমরা আসল কথায় আসি বলি। আসল কথা আমার এখানে এইটা ছিল, দেখো ভাইয়া এই যে দেখো এখানে তুমি এই সোজা রাস্তায় যখন হাঁটতেছো, তখন তোমার সোজা রাস্তায় তোমার এই কোণ কত, তুমি তো সোজা রাস্তা হাঁটতেছো 0 ডিগ্রি কোণ, তোমার কোনো কোণই নেই, তখন এই জায়গায় cos 0 ডিগ্রি ইকুয়াল টু হবে কি, f ইকুয়াল টু সরি w দ্বারা কাজ প্রকাশ করা হয়, তাহলে w ইকুয়াল টু f s cos 0 ডিগ্রি ভাইয়া, cos 0 ডিগ্রি। আর তুমি জানো cos 0 ডিগ্রি ইকুয়াল টু কি 1, তাহলে আমি দেখি f s ইনটু 1 ইকুয়াল টু কি f s। তাহলে যখন তুমি সোজা রাস্তায় হাঁটাহাঁটি করবা বা সোজা রাস্তায় স্মরণ ঘটবে তোমার, তখন cos থিটা ইকুয়াল টু হবে কি 0 ডিগ্রি, কারণ সোজা রাস্তায় তো কোনো ই নাই, মানে উঁচু ঠালা নাই। তাহলে রৈখিক রাস্তায় যখন তুমি চলাফেরা করবা, তখন তুমি কোনো মানে উঁচু ঠালা অতিক্রম করবে না, তাহলে তুমি কি এটাকে 0 ডিগ্রি দেবে, তাহলে এফ এস কি হবে, তোমার কাজ হবে, মানে তোমার এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু কিন্তু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এটা নিউটনের দ্বিতীয় সূত্র, এটা আমরা গত অধ্যায়ে পড়ে আসছি। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। এখন দেখো আমরা আরেকটু দেখার চেষ্টা করি, আমরা যেটা হলো মূল বিষয়। তুমি এই পর্যন্ত আসলে, এখানে একটা ব্রিজ পাইলা, এই ব্রিজে তুমি উঠবা, ঠিক আছে, এই ব্রিজে তুমি উঠবা, এই ব্রিজে যখন তুমি উঠবা, এইখানে যখন তুমি থাকবা, তখন কিন্তু তোমার একটু কষ্ট বেশি হইবে। সোজা রাস্তায় হাঁটতে তোমার যেই কষ্ট হইতো, তুমি ব্রিজে উঠলে কিন্তু তোমার কষ্টটা আরো বেশি হবে। আর ব্রিজটা যদি এরকম আর একটু বেশি ঢালু হয়, তাহলে উঠতে আরো বেশি কষ্ট হবে, এই ব্রিজে উঠতে তোমার আরো বেশি কষ্ট হবে। তার মানে এইটা যদি থিটা হয়, আর তাহলে এইটা হবে কি লম্ব, আর এইটা হবে কি ভূমি। তাহলে এখন দেখো লম্ব এবং ভূমির সাথে cos 30 ডিগ্রি অ্যাঙ্গেল, থিটার সাথে লম্ব ভূমির মান পরিবর্তন হবে। তার মানে কি তোমার উঠতে কত কষ্ট হবে, মানে তোমার এটা কত ঢালু, এই যে ঢালটা আছে, মানে এই ঢালুটা কি প্রকাশ করবে, cos থিটা। মানে তুমি যখন ব্রিজের উপর উঠবা, তখন তো তোমার কাজটা নির্ণয় করতে হবে, কারণ তোমার শক্তি তো সব জায়গায় একই ব্যয় হয় না। কারণ তুমি এই সোজা রাস্তায় যখন হাঁটছো, তখন তোমার শক্তি কম লাগছে। যখন তুমি এইরকম ঢালু রাস্তায় ঢালু ভাবে ব্রিজে উঠবা, তখন একটু কষ্ট বেশি হবে। সাইকেল যখন তুমি চালাও, সোজা রৈখিক রাস্তায় চালানোর সময় কষ্ট কিন্তু বেশি হয় না। আর যখন তুমি একটা ব্রিজে উঠো, তখন কিন্তু আগে থেকেই কিন্তু বেশি কি করতে হয়, মানে একটু ব্রেকটা একটু বাড়াই নিতে হয়, যাতে ব্রিজে তুমি শেষ পর্যন্ত উঠতে পারো। আর যারা মোটরসাইকেল চালাও, তাদের ব্রেকটা বাড়াই, গিয়ারটা বাড়াইলে হয়ে যায়, তাই তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এই নিয়ে আলোচনা করবো না পরবর্তীতে।
এখন দেখো ভাইয়া এখানে কসের যে কোনো মানের জন্য পজিটিভ আসবে, সমস্যা নাই। কাজ ঋণাত্মক হইতে পারে, কোনো ব্যাপার না। মানে বিপরীত মানে কাজের জায়গায় কসের যদি 90 ডিগ্রি বেশি হয় তাহলে ঋণাত্মক হবে, আর কসের 180 ডিগ্রি মান হলে -1 মেবি নাকি, হ্যাঁ 180 ডিগ্রি মান -1, তাহলে 180 ডিগ্রি মানে ঋণাত্মক। আচ্ছা, মানে তুমি এইদিকে বলটা নিক্ষেপ করছো এইদিকে, কিন্তু তার স্মরণ করছে এইদিকে, এমন যদি ঘটনা ঘটে, এইদিকে যদি দেওয়াল ধরো, তুমি বলটা নিক্ষেপ করছো এইখানে, স্মরণ করছে এইদিকে, মানে তুমি বলটা নিক্ষেপ করছো এইদিকে, বলটা আসছে এদিকে, মানে তুমি এফটা, এই যে এফ, এফ মানে কি বল, এইটি তো তুমি হাত থেকে নিক্ষেপ করো যেটা, সেটি হলো এফ। এই এফটা নিক্ষেপ করছো এই দিকে, দিকটা ওই দিকে, মানে ওয়ালের সাথে যখন বাড়ি খেয়েছে, টাকটা খাইছে, টাকটা করার পরে সে তো আর ওয়াল ভেদ করে যাইতে পারে না, অর্থাৎ ওয়াল কি করছে, বিপরীত মুখে একটা ক্রিয়া করে তাকে এদিকে পাঠাইছে, মানে বিপরীত দিকে স্মরণটা হয়েছে কি, বিপরীত দিকে স্মরণ হয়েছে, বিপরীত দিকে কাজ হইতে পারে, ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন থেকে আমাদের মূল কথাটাই আমরা আসি। তাহলে এখন আমরা আশা করতে পারবো তো তোমাদের এখান থেকে আমি বিষয়গুলোকে বুঝাতে পারছি। আচ্ছা, তোমাদের কমেন্ট করো, তো তোমরা কমেন্ট করো, আমরা বিষয়গুলোকে যদি না বুঝো তাহলে বলবা, অবশ্যই আমি বুঝাবো। এই টপিকটা শেষ করে আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি। এখন কমেন্ট করে বললো না যে আমি কমেন্ট পড়ি না, কারণ পড়ানোর সময় সবসময় যদি তোমাদের কমেন্ট পড়ি তাহলে তো পড়ানোর সময় পাবো না। এখন দেখো ভাইয়া, যখন এই জায়গায় উঠবে, মনে করো এখানে 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলে এখানে হবে কি এফ ডাব্লিউ ইকুয়াল টু, কাজ হবে কত, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 60 ডিগ্রি, ঠিক আছে, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি সাইনের বিপরীত, সাইনের বিপরীত হলে তোমার এখানে সাইনের বিপরীত হলে সাইনের বিপরীত হলে 30 ডিগ্রি হলে হাফ, 30 ডিগ্রি হাফ, তাহলে 1/2/4, তাহলে 3√3/2। হ্যাঁ, তাহলে cos 60 ডিগ্রি মান √3/2, তাহলে এফ এস ইন্টু √3/2, এই যে এইরকম আসবে, তাই না, যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এখন দেখি যাই এগুলো যখন বিভিন্ন ভাবে হবে, তখন তোমরা বিভিন্ন কসের মানটা শুধু বসাই দেবে, জায়গায় ক্যালকুলেটর টিপ দেবা, আনসারটা বের হয়ে যাবে, এফ এস এর সাথে গুণ করে দেবা, এস দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে। আচ্ছা, বল যদি না দেওয়া থাকে তাহলে ত্বরণ দেওয়া থাকবে, অবশ্য ত্বরণ যদি না দেওয়া থাকে আদিবেগ দেওয়া থাকবে, ব্যাপার না। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এখানে থেকে বল, এই যে কাজ আমরা জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে পারলাম। এখন দেখো, কাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবা, এফ এস কস থিটা। ভাইয়া এখানে থিটার সাথে বিশেষ একটা সম্পর্ক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। এখন তোমাদের সময়, এখন তোমরা 5 মিনিট শুধুমাত্র কমেন্ট করবে, আমি কমেন্ট করবো যে কে কে বুঝতে পারছো বিষয়টা, আর কে কে বুঝতে পারো না। আচ্ছা, cos 15 হইলে কাজ কত হবে, এটা তো তোমার কোনো প্রশ্নই হলো না, কমপ্লিট প্রশ্ন হয় না। একজনের কোশ্চেন করছে কি cos 15 হলে cos ইকুয়াল টু 15, তাহলে এখানে কোশ্চেন করছে কি cos ইকুয়াল টু 15। এখন দেখো, cos ইকুয়াল টু 15 কিভাবে হয় ভাইয়া, cos থিটা ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে থিটার মানটা হবে কত, দেখ থিটার মানটা হবে কত, থিটা ইকুয়াল টু, এটা একটা মানে আনডিফাইন্ড মান আসবে মেবি, কারণ আনডিফাইন্ড মানই আসার কথা, cos ইনভার্স 15। আর এখানে তুমি cos এর মান পাইলি তো হবে না রে ভাইয়া, তোমাকে তো এখানে কোশ্চেনে দেওয়া থাকবে, এফ এর মান দেওয়া থাকবে আর এস এর মান দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে তাহলে যখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, তখন দেখো এফ ইকুয়াল টু কি আছে এখানে, দেখো কাজের ভিতরে কি কি রাশিমালা আছে সেগুলো আমরা প্রতিবেদন করি। এখন দেখি এখান থেকে, দেখো ডাব্লিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ এস কস থিটা, তারপর দেখো এফ ইকুয়াল টু আমরা বলতে পারি এম এ এস কস থিটা। এখন দেখো এম এ, এটা যদি তোমার পানি বা অন্য কোনো তরল হয়, তাহলে কোনো বস্তুর যদি আয়তন নির্দেশ করে, ভর যদি কোনো বস্তুর কুয়া যদি বলি, তাহলে আয়তন নির্দেশ করবে কুয়ার ভিতর, তাহলে সেই টার্মস আমি পরে বলবো। আচ্ছা, তাহলে এখানে আমি দেখো এম ইকুয়াল টু আমি বলতে পারি কি, এম ইকুয়াল টু তোমরা জানো এম মানে ভর ইকুয়াল টু কি ঘনত্ব ভাই, ঘনত্ব আর আয়তন, রো বি, এম ইকুয়াল টু রো বি, রো মানে ঘনত্ব, রো এর চিহ্ন কিন্তু এই গোলাকার দিয়ে পি না, পি কিন্তু লেখার, পি আর রো লেখার নিয়ম আলাদা, পি লেখে এইরকম আর রো লেখে প্রথমে শূন্যটা দেবা, শূন্য দেওয়ার পর শূন্যের এই মাথা থেকে এরকম একটা টান দেবা, ইট ইজ কল রো, ঠিক আছে। আর পি কিন্তু এই, ঠিক আছে, পুরো কিন্তু দুইটা ভিন্ন জিনিস, পি আর রো একসাথে একভাবে লিখবা না। এখন যাই হোক দেখি,
তারপরে আমরা আসি, এখন দেখো এই এম এর পরিবর্তে আমরা লিখতে পারি কি রো ভি, এই জায়গায় রো ভি দিলাম, তারপর এর পরিবর্তে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারি, এখানেও যাক এ দিলাম, এ মানে জি দিলাম মানে অভিকর্ষ ত্বরণ, এ মানে কি ত্বরণ, যদি সরলরৈখিক রাস্তায় হয় তাহলে তো ত্বরণের মানটা দেওয়া থাকবে, আর ত্বরণের মান না দেওয়া থাকলে ত্বরণ বের করার ঢিউ দেওয়া থাকবে। এই করতে আমরা জানি কি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, এটা অবশ্যই ডিউরেশন দেওয়া থাকবে, কোশ্চেনের ভিতরে এরকম একটা টার্মস দেওয়া থাকবে যাতে তুমি বুঝে আনসারটা করতে পারো। এখন দেখো যাই হোক, এখন দেখো এই জায়গায় জি এস এস কস থিটা এরকম কিন্তু আমরা প্রতিপাদন করতে, এখন দেখো এই ভিটা যদি তরল হয় বা তোমার এইরকম কোনো পাত্রে পানি উঠাইতে বলে তাহলে পানি উঠাইতে তোমার কষ্ট হবে না, এখানে পানি আছে কতটুকু সেটা তো তোমাকে নির্ণয় করতে হবে, এই সময় আবার ভিটা নির্ণয় করতে হবে। আচ্ছা ভি নির্ণয় করার সময় ক্ষমতা যায় আমি ভি নির্ণয় করবো, এখানে ভি সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। এখন এই কাজ থেকে আমি যাবো শক্তিতে, শক্তি থেকে যাবো ক্ষমতায়, দেখ ভাই একটা টপিক্স পড়বো, একটা টপিক্স থেকে সবগুলো রাশি প্রতিপাদন করে বের করে দেখাবো। এখন আমরা দেখি, আচ্ছা এখন আমরা দেখি এমন ভাবে প্রতিপাদন করবো প্রত্যেকটা রাশিতে চলে যাব, সমস্যা নেই, ব্যাপার না, এগুলো নিয়ে কোনো চিন্তা করবা না তোমরা। আসলে দেখো রাশি থেকে একটা সূত্র থেকে অন্য একটা সূত্রে কিভাবে চলে যাওয়া যায় এইটা আগে মাথায় রাখবা, আর একটা সূত্রের ভিতর কি কি রিলেশন আছে সেইগুলো মাথায় রাখবা, তাই ম্যাথমেটিক্স করা 5 সেকেন্ডের বিষয় না। এখন আর নেট প্রবলেম করতেছে না, সব বোঝা যায়। আচ্ছা মাশাআল্লাহ, তা তো ভালো কথাই, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি স্যার একটু স্লো বলেন, বুঝতেছি না। আচ্ছা স্লো বললাম, আচ্ছা স্লো বললাম কি বিষয়টা হলো এরকম, যদি বল এবং সরণ একসাথে গুণাকারে থাকবে এফ ইকুয়াল টু এফ এস কস থিটা, মানে এটি কাজ করতে হইলে মনে করো তুমি এই যে একটা ব্যক্তি, তোমাকে কি নির্দিষ্ট সময়ের সাথে সরণ অতিক্রম করতে হবে, মানে দূরত্ব অতিক্রম করতে হবে, এটা হলো 5 মিটার, 5 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আর তুমি যদি সোজা রাস্তায় হাঁটো তাহলে তো তোমার কোণটা হবে কি 0 ডিগ্রি, সোজা রাস্তায় তো কোণ 0 ডিগ্রি, মানে সরল রৈখিক কোণ 0 ডিগ্রি। যদি তুমি ব্রিজের উপরে ওঠো তাহলে তো তোমার একটা কোণ আসবে, মানে কাজের এই কোণটা হলো থিটা কোণ, আর এই কোণটাকে আমরা কস দিয়ে প্রকাশ করব, কস থিটা। এখন দেখো যেহেতু তুমি এই বাহুটার মান জানতে চাও, আর তাহলে এইটার নাম হলো অতিভুজ, অতিভুজ। এখানে কেন কস থিটার সূত্র ব্যবহার করলো, এখানে কেন সাইন থিটার সূত্র ব্যবহার করলাম না? তোমাদের প্রশ্ন কি মনে মনে আসে না? এখানে ট্যান থিটার সূত্র ব্যবহার করতে পারতাম, কেন করলাম না? এখানে আমি করতে পারতাম কটের সূত্র ব্যবহার করতে পারতাম, কেন করলাম না? সমস্যাটা কোথায়? সমস্যাটা ভাই এইখানে, আমি তোমাকে বলে দিয়েছি সমস্যাটা। যেহেতু তুমি এই থিটাটা নির্ণয় করবা, থিটাটা নির্ণয় করার জন্য এইটা হলো লম্ব, এইটা যখন ভূমি হবে, এইটা যখন সমকোণ হবে, সমকোণের বিপরীত বাহু অবশ্যই কি অতিভুজ, আর এটা একটা লম্ব একটা ভূমি ধরলেই চলে, সমস্যা নাই। এখন দেখো এইটা যেহেতু থিটা দর্শক, থিটার বিপরীত বাহু অবশ্যই লম্ব, থিটার বিপরীত বাহু অবশ্যই লম্ব, থিটার বিপরীত বাহু লম্ব। এই সমকোণে এই 90 ডিগ্রি বাদে যদি অন্য কোনোটাকে থিটা ধরো, এইটাকে যদি থিটা কোণ ধরো, তাহলে থিটা কোণের বিপরীত বাহু সবসময়ের জন্য ইনভার্সুয়াল ভাবে লম্ব, ফিক্সড। তাহলে এইটা যদি থিটা হতো না, লম্ব হয়তো কোনটা, এই বাহুটা হয়তো লম্ব। এইটাকে যদি এ দিই, এইটাকে যদি বি দিই, এইটাকে যদি সি দিই, তাহলে এ বি হয়তো লম্ব, যদি এই সিটা কোণ ধরতাম, আমি সিটাকে যদি থিটা কোণ ধরতাম, কিন্তু সিটাকে থিটা কোণ ধরি নাই, আমি ধরছি কি এ বিন্দুটা থিটা কোণ ধরছি, পুরো বড়লা বানাই লাইছি। এখন আবার ক্লিয়ার ভাবে দেখাই, এখানে থিটা কস কেন ব্যবহার করলাম, এটি হলো লম্ব, কারণ থিটার বিপরীত বাহু লম্ব হবে, আর এই 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা তো ফিক্সড অতিভুজ। আর পইরে থাকে একটা, সেটা হলো ভূমি। এখন দেখো লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কিসের? কবরে ভূততি, তাহলে কস, এই উচ্চতাটা যদি তুমি নির্ণয় করতে চাও, এই উচ্চতাটা তুমি যদি নির্ণয়, কতটুকু উচ্চতায় উঠতেছো সেটা যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই দুইটার ভিতরে সম্পর্ক আনতে হবে। তাহলে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি কস, কবরে ভূততি, কস থিটা। এই জন্য আমি এখানে কস থিটা সূত্র ব্যবহার করছি, আর কোনো সূত্র আমি ব্যবহার করতে পারবো না, সাইন ট্যান এগুলো ছিল, এগুলো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই বিষয়টা আমি বোঝাতে চাইছিলাম। এখন আমি তোমাদের কমেন্টগুলো একে একে করে পড়ে দিতেছি।
অনেকে আছো বেসিক খুবই দুর্বল, যারা অষ্টম শ্রেণী এবং প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রচুর পরিমাণ ম্যাথে মানে ফাঁকিবাজি করে আসছো, তাদের জন্য একটু কষ্ট হবে বোঝাটা, কিন্তু এটা খুবই সিম্পল, পানির থেকেও সিম্পল, পানির থেকেও তরল, আর তোমার ইসের থেকেও তুলার থেকেও হালকা। আচ্ছা, এই সূত্র দিয়া একটা ম্যাথ করে দেন, একটা না 1000 ম্যাথ করাবো, ওয়েট করো, ম্যাথ তো তোমরা তৈরি করবা, দাঁড়াও। আমি তো এখন ম্যাথ করাবো না ভাইয়া, এখন ম্যাথ করাইলে কি হবে কি, কারণ এই একটা ম্যাথ করাইলে আমি যদি এখন ম্যাথের ভিতরে ঢুকি, একটা সূত্র দিয়ে তোমাদের নিম্নে 10টা 20টা ম্যাথ করাবো, কিন্তু এইগুলো এখন সময় না ভাইয়া। আগে তোমাদের থিওরি বুঝাই, রাস্তা চিনেই, তারপর তোমাদের রাস্তায় হাঁটা শেখাবো, কারণ রাস্তা না চিনে যদি রাস্তায় হাঁটা শুধু বলি যে আই ব্যাপারটা মুখস্থ করে, এটি সূত্র মানে এইটা, এটি সূত্র মানে এইটা, খালি লিখতেই থাকবি, মানে এইরকম কোশ্চেন আসলে এরকম আনসার করবি, এবার তুমি কি বুঝলা? মেন থিওরি তুমি জানো না। কোনটা মাথার ভিতরে যদি ইমেজ কল্পনা করতে চাও, তুমি ইমেজ কল্পনা করতে গেলে তো তোমার আগে থিওরি জানতে হবে, থিওরি কিভাবে আসলো, সূত্রটার উৎপত্তি কিভাবে, সূত্রটা কখন ব্যবহার করবো সেটা আগে জানতে হবে, সেটা জানতে হলে থিওরিগুলো বুঝতে হবে। স্যার, থ্যাংকস ফর দ্য হার্ড ওয়ার্ক ইউ আর ডুইং ফর আস সেলফলেস, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্প্রাইট। আচ্ছা, যাই হোক ভাই, আজকের ক্লাসটা বুঝি, একটা ম্যাথ করে দেন, একটা না অনেকগুলো ম্যাথ করাবো। স্যার, বোঝা যায় না ভালো বোঝা যায় না ভালো, এটা আচ্ছা রেকর্ডের ভিডিও তো থাকবে, কি বুঝো না টপিক্সটা বলো, এটা এরপর না বুঝলে কিছু বলার নাই আমার। আসলে তোমরা তো এমনি বাইরের টিচারদের কাছে পড়ো, এরা কি এরকম ভাবে ব্যাখ্যা করে দেয়? আমি যত পড়ছি টিচারদের কাছে, এরা বিসিএস ক্যাডা ভালো ভালো প্রফেসর, এরা এরকম ভাবে ব্যাখ্যা করে দেয় না ভাই, আমাদের সময় ব্যাখ্যা করে দেয় না। এগুলো শুধুমাত্র আমার নিজের যখন পড়াশোনা করছি, অন্যান্য টপিকগুলো বুঝছি, তখন আমি এগুলো পরবর্তীতে 9-10 আমি অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, এটা আমি স্বীকার করি, কিন্তু পরবর্তীতে যখন টপিকসগুলো বুঝছি, তখন এগুলো নিজে অ্যানালাইসিস করে বের করছি। সাপা বোঝাইছি অবশ্য, কিন্তু তাদের কথা অতটা ভাঙে বুঝছি। আচ্ছা, যাই হোক, এখন দেখি তোমাদের কমেন্টগুলো। আচ্ছা, বাট 2টা করলে ভালো হতো, কি করতেছে এমডি মাজিদুল ইসলাম, আর এই কান্না করতেছে, আজকে ক্লাস করতে পারছি না, এ তো নেট প্রবলেম, হয়তো কেমনি ক্লাস করব আমারও। আচ্ছা, নেট কি বেশি প্রবলেম? আমি এখানে দেখতে পারতেছি। আচ্ছা, যাই হোক, এখন দেখি। আচ্ছা, যাদের নেটের প্রবলেম করতেছে বেশি, তার একটু ক্লাসটা আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবা আমার কথাগুলো আমি কি বুঝাইতে চাইছি। পরবর্তীতে রেকর্ড দেখলে এমনি বুঝে যাবা, মানে রেকর্ডের টান দিয়ে দেখে যাও, পুরো এমনি বুঝে যাবা পানির মতো। কিন্তু এখন যদি কথাগুলো আমি শুনতে, আমার মনে হইতেছে কথাগুলো শুনতে পারতেছো। স্যার কি বলতেছে? স্যার, আমরা তো করোনার জন্য ক্লাস সুষ্ঠু মতো পাইনি। আচ্ছা, তোমাদের জন্য আমি বলতে পারো। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা, তোমাদের যদি এরকম আস্তে আস্তে প্রত্যেকটা টপিকস একটু পড়াই, যদি ক্লাসটা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, তাহলে তোমাদের কি অসুবিধা আছে? তাহলে আমি তো একটু মানে স্লোভাবে পড়াইতে পারি, বা তোমাদের ইটা দিতে পারি। আবার অনেকের অভিযোগ কি, মানে ধৈর্য মানে পোষাইতেছে না, তারা হলো কি ক্লাস অর্ধেক করে বা এত বড় ক্লাস কেমনে করবো। আসলে প্রত্যেকটা টপিক যদি একেবারে সূক্ষ্মভাবে বুঝাই, তোমাদের 21 ব্যাচ আছে, 22 না 21 না 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 3টে ব্যাচ, এখানে 3টে ব্যাচে স্টুডেন্ট সবাই এক না ভাই, এটা বুঝতে হবে সবার আগে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা এই যে কাজের সূত্রটা, এখান থেকে শক্তি নির্ণয় করবো। এখন দেখো, কাজ তো আমি নির্ণয় করলাম, কাজ ইকুয়াল টু আমি পাইছি, কাজ ইকুয়াল টু পাওয়ার পরে কাজ ইকুয়াল টু আমি পাইছি কি এফ এস কস থিটা, ঠিক আছে। এখন দেখো, শক্তি আমরা জানি শক্তি। এখন দেখো, শক্তি 2 ধরনের হয়। এখন দেখো, তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলা এবং তোমার এই বস্তুটা ছাদে উঠে গেল, তোমার বাসার ছাদে উঠে গেল। তুমি এই জায়গায় যে ব্যক্তি, তোমাকে খুব ছোট করে আমি অঙ্কন করলাম, তুমি এই জায়গা থেকে একটা বস্তু নিক্ষেপ করলা, তোমার হাত পাও কিছুই দেয়নি আমি, এজন্য কষ্ট পাইও না। তুমি এই বস্তুটাকে নিক্ষেপ করলা এবং ছাদের উপরে উঠাইলা।
এই যে ঊর্ধ্বমুখী গ্যাসে যখন বলটা যখন উপরের দিকে উঠছে তখন সে গতিশক্তি অর্জন করছে, তখন কি কি অর্জন করছে? ই কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। ই কে মানে কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক কি কেতে কাইনেটিক আর ইতে এনার্জি, এই জন্য ই কে দ্বারা আমরা গতিশক্তি, গতিশক্তির ইংলিশ নাম হলো কাইনেটিক এনার্জি, এই জন্য গতিশক্তিকে ই কে দ্বারা আমরা প্রকাশ করি। ই কে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। এই সূত্র আমি প্রতিবেদন ওইটি দিয়েই করবো, কাজ দিয়েই এই সূত্র প্রতিবেদন করবো, ব্যাপার না, আগে এই জিনিসটা বুঝাইতেছি। আর একটা কি হইতেছে, এইখানে উঠে যে বৈশা থাকবে, আচ্ছা এইখানে উঠার পরে আবার এইখান থেকে নিচে পড়বে, মনে করো এইখান থেকে তুমি আবার ছাদে উঠা নিচে ফালাই দিলা, ছাদে উঠা নিচে ফালাইয়া দিলা। যদি ছাদে উঠে নিচে ফালাইয়া দাও, যখন ভূমিতে যত নিচে নামবে তত হইলো বিভব শক্তি বাড়বে, ইপি। এটা কি পটেনশিয়াল এনার্জি, মানে ভিতরে মানে শরীরের ভিতরে যদি শক্তি বাড়ে, এটা হলো কি পটেনশিয়াল এনার্জি বাড়ে। পটেনশিয়াল এনার্জি মানে কি বিভব শক্তি, ভিতরে শক্তি বাড়ে, ঠিক আছে। মানে এইটা মাটিতে কিন্তু একটা খুব গতিতে আঘাত করবে, যাতে মাটিটা কিন্তু নিচের দিকে ডাই হয়ে যাবে। মানে তার যদি শক্তি, ভিতরে শক্তি না থাকতো, তাকে তো তুমি শক্তি দিয়ে পাঠাও নাই, এখান থেকে একেবারে অস্তে গড়াইয়ে ছাইড়ে দিছো, কিন্তু সে এই যে পড়তে পড়তে নিচ পর্যন্ত যত দূরত্ব অতিক্রম করবে, এই অতিক্রম করবে, তত কি কাইনেটিক এনার্জি মানে পটেনশিয়াল এনার্জি অর্জন করবে, কি শক্তি, বিভব শক্তি অর্জন করবে। আর উপর দিকে যখন তুমি নিক্ষেপ করবা, তখন কি গতি শক্তি দ্বারা নিক্ষেপ করবা, গতি শক্তি দ্বারা নিক্ষেপ করা। এখন এই দুইটা সূত্রকে আমি প্রতিপাদন করবো, চলো লেট আস স্টার্ট। আচ্ছা যাই হোক, তোমাদের মাথায় ক্রিয়েটিভিটির অভাব নাই, আচ্ছা ব্যাপার না। আচ্ছা তাহলে আমরা দেখি, কাজ থেকে পাইলাম এফ এস কস থিটা, তাহলে আর cos θ ইকুয়াল টু 0 ডিগ্রি ধরে নিলাম, তাহলে আমার আসে এফ এস, আর এফ ইকুয়াল টু এম এ এস, এম এ এস। এখান থেকে দেখো এম আর এই এস, এই জায়গায় ই আছে না, এর পরিবর্তে আমি লিখতে পারি হলো, এর পরিবর্তে আমি লিখতে পারি ত্বরণের সূত্র কি, বি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে ইন্টু ত্বরণের সূত্র ভি মাইনাস ইউ বাই টি ইন্টু এস। তাহলে এখানে হবে কি আমার, আচ্ছা এস ইকুয়াল টু, তো আচ্ছা এস থেকেই তো নির্ণয় করা যায়, তো কাহিনী করা লাগে। আচ্ছা এখন দেখি আমি বিভব শক্তি আগে নির্ণয় করি, তারপর গতি শক্তি নিয়ে আসে বলবেন। আচ্ছা এখন দেখো এস, এই দেখো আমরা জানি কি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস, এই সূত্র আমরা সবাই মুখস্থ আছে। যেহেতু আমরা একটা বস্তুকে যদি উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করি, এই বস্তুটাকে যদি উপর থেকে নিক্ষেপ না জাস্ট ছেড়ে দেই, এই আদি অবস্থায় তার বেগ হবে কত, 0, মানে এই অবস্থায় ছেড়ে দিছি, তাকে তো কোনো বেগ দেই নাই, তাকে বলও প্রয়োগ করি নাই, শুধুমাত্র হাত থেকে এরকম সাইডে দিছি, সাইডে দেওয়ার ফলে সে এই নিচের দিকে পড়তেছে। তাহলে আদি অবস্থায় তার বেগ ছিল 0, এবং যত নিচে পড়বে তাহলে বেগ তত বাড়বে। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি, বি স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস টোয়াইস এ এস, হ্যাঁ রাইট রাইট। তাহলে আমরা 0 লেখার দরকার নাই, এখানে কি পাইছি, এটা বি স্কয়ার ইকুয়াল টু টোয়াইস এ এস, হ্যাঁ এখানে ই এস কে রাইখে যদি 2 কে এই পাশে পার করে দেই, তাহলে এ এস ইকুয়াল টু বি স্কয়ার বাই 2, এইটা লিখতে পারি না, এ এস ইকুয়াল টু, এখানে এই দেখো এইখানে এ এস আছে, এই এ এস এর জায়গায় যদি আমি বি স্কয়ার বাই 2 বসাই দিই, তাহলে তো তোমরা কি মাইন্ড করবা? আমি আশা করি তোমরা মাইন্ড করবা না। এই ইএস এর পরিবর্তে এই জায়গায় ইএস ইকুয়াল টু পাইছি কি বি স্কয়ার বাই 2, আমি এখানে এম এর এম তো স্থির, এম রাইখে দিলাম, এই ইএস এর পরিবর্তে বি স্কয়ার বাই 2 বসাই দিই, বি স্কয়ার বাই 2, ঠিক আছে, ডান ডান। এখন দেখো তাহলে এইটা কি লেখা যায় কি, এম বি স্কয়ার বাই 2, এটাকেই লেখা যায় হাফ এম বি স্কয়ার। ইট ইজ কল কি তোমার কাইনেটিক এনার্জি, গতি শক্তির সূত্র বের হয়ে গেছে, কি দিয়া, কাজ দিয়া। এই দেখো কাজ দিয়া বের হয়ে গেল গতি শক্তির সূত্র, কারণ কাজের মাত্রা আর
শক্তির মাত্রা একই, কাজের মাত্রা শক্তির মাত্রা একই একই, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। আচ্ছা, কাজের মাত্রা কি সেটা তো তোমাদের প্রতিবেদন করে দেখাবো, সমস্যা নাই, যদি তোমরা দেখতে চাও কোনো ব্যাপার না। এফ ইকুয়াল টু নিউটন, তাহলে এফ এস না, এফ মানে নিউটন, নিউটন মানে কি এখানে আছে শুধু এম এ, এম এ মানে এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা কি একক কি মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে আছে এম এর উপর ইনভার্স 1, তাহলে মিটার সেকেন্ড ইনভার্স আচ্ছা মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, তাই না? এখন দেখো যেহেতু তোমার মিটার সেকেন্ড ইনভার্স 2 আর এম হইল ভর, এই এম দ্বারা তো মিটার আর এই এম দ্বারা তো ভর। আচ্ছা, এই এম এর একক কি, ভরের একক হলো কেজি, ঠিক আছে? তাহলে দেখাম, দেখো ভরের একক কেজি, তাহলে এককটা আসে কি এম ইকুয়াল টু, আচ্ছা এককটা আসে কি দেখো, তাহলে এম ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু কি এম এ এস, আর এম এ মানে কি, এম মানে হলো কেজি, এই জায়গায় লিখলাম হলো কেজি, আর এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এস মানে কি সরণ, সরণ মানে কি আবার আরেকটা মিটার, তাই না? এখন এককটা আসে কি দেখো, এককটা আসলো কেজি, এই জায়গায় একটা মিটার আর এই জায়গায় একটা মিটার, তাহলে আমি লিখতে পারি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। ওকে, ডান? হ্যাঁ ডান। এইগুলা বুঝছে দেখ, এগুলোর দরকার নেই আমার, জায়গায় সূত্র আমার আইসা পড়ছে কাইনেটিক এনার্জি, এগুলোর দরকার হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি, আমরা এটার কি, এটার একক বের করলাম কি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটি হলো একক, এইটাই হলো শক্তিরও মাত্রা, এই শক্তিরও একক, শক্তিরও একক, শক্তির একক এবং কাজের একক একই, কাজের একক একই, ক্ষমতার এককের সময় শুধু একটা টি ভাগ হইবে, সময় আর এই জায়গায় কিউ হয়ে যাবে। আচ্ছা, ওগুলো পরে দেখতেছি, আমরা আসতেছি সময় আস্তে আস্তে ধাপে ধাপে আসতেছি। এখন আমরা আশা করতেছি গতিশক্তির সূত্রটা প্রতিপাদন করলে এটা তোমরা সবাই বুঝতে পারছো, এটা আমরা আশা করতে পারি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা গতিশক্তির সূত্রটা আমরা কি পাইলাম, এগুলো মাথায় রাখো যে কোনটার পর কোনটা কিভাবে আসলাম, আর ক্লাসটা একবার আমি করানোর পরে এটা তো আমি জাস্ট বুঝাচ্ছি, বোঝানোর পরে যখন রেকর্ডের ক্লাসটা একবার দেখে নিও যে কিভাবে, এবং দেখে দেখে নোট করবা যে, তাহলে আমি ডাব্লিউ ইকুয়ালটা আসলাম হলো এফ এস থেকে আসলাম এম এ এস থেকে আসলাম এম বি স্কয়ার বাই 2, এইটি হলো ইকে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র। এই গতিশক্তির সূত্র থেকে আমি এখানে পাইছি কি, আচ্ছা তাহলে আর একটা এই জায়গায় দেখো এম ভি স্কয়ার বাই 2, এটা কি গতিশক্তির সূত্র, ইকের সূত্র। এই জায়গায় যদি ভি স্কয়ার ইকুয়াল টু, যদি আগের মতো আমি লিখি ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস, ঠিক আছে? তাহলে টোয়াইস এ এস, তাহলে এই জায়গায় বি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, যেহেতু ইউ স্কয়ার মানে শূন্য, শূন্যের উপরে স্কয়ার দিলে ওই একই থাকে, প্লাস টোয়াইস এ এস, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি টোয়াইস এ এস, এই কথা আমি লিখতে পারি, এখানে বি উঠাই দিতে পারি, তাহলে আমি লিখতে পারি হলো এম ইন্টু টোয়াইস এ এস বাই 2, এইখান থেকেই তো সূত্র হিসাব করছে, এইটাই তো, এই যে টোয়াইস এ এস, এর জায়গায় জি বসাই দিলে এইটা হলো তোমার পটেনশিয়াল এনার্জি, এটা হলো পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? এটা হলো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, বিভব শক্তি থেকে এটা কনভার্ট করা যায়, তাহলে এই 2 কাটা যাবে, এটা হবে জি। যখন এটা অভিকর্ষ ত্বরণ নিয়ে কাজ করলাম তখন জি হবে, কারণ বস্তুতে উপরে এবং নিচে নিক্ষেপ করবে তখনই গতিশক্তি এবং বিভব শক্তি অর্জন করবে। তাহলে ইপি ইকুয়াল টু কি, ইপি পটেনশিয়াল এনার্জি এম জি এস, ঠিক আছে? আচ্ছা, এই রিলেটেড এখন আমাদের যেই সব থেকে বড় সমস্যা, যারা 21 ব্যাচ 22 ব্যাচ 23 ব্যাচ সব ব্যাচের যেটা মেজর প্রবলেম, সেইটি হলো এই ম্যাথটা।
এখন দেখো এই ম্যাথটা এমন কোনো ব্যাচ নাই যেই ব্যাচের স্টুডেন্টদের সমস্যা না। এই ম্যাথটা কত উচ্চতায়, কত উচ্চতায়, এটা কিন্তু ম্যাথ, ডিরেক্ট ম্যাথ হইতেছে। দেখো কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, আমি বললাম যে 3 গুণ হয়, 3 গুণ হবে। এবার প্রশ্ন, আমি শুধু উচ্চতা দিয়ে দিলাম এইচ ইকুয়াল টু 50 মিটার। আচ্ছা তোমাদের 22 বেসে যে একটা ওয়ার্ক দিয়েছিলাম সেইটা বলো এখন, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, আমি বুঝেছিলাম ওই জায়গায় 1/3 না কত দিয়েছিলাম। আচ্ছা কাজে নির্ণয় করতে বলছিলাম, ওটা অনেকেই পারবে না, সমস্যা না, ব্যাপার না। আচ্ছা আমরা এখন আসো সমস্যাটা আমরা এখানে সলভ করি কিভাবে। দেখো কত উচ্চতা, আমার কোশ্চেন কি কত উচ্চতায়, উচ্চতা এখানে জানা আছে। এই দেখো আমি একটা পিকচার অঙ্কন করি, জাস্ট এটা পড়বো আর পিকচার অঙ্কন করবো। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এই মনে করলাম একটা উচ্চতা, এবং এইটাকে এর টোটাল উচ্চতা, এবং এইটাকে ধরলাম হলো এইচ, টোটাল উচ্চতা হলো এইচ ইকুয়াল টু 50 মিটার। টোটাল উচ্চতাকে এইচ ধরলাম, এইচ ইকুয়াল টু 50 মিটার, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, একটা বস্তুকে যদি নিচে ছেড়ে দেওয়া যায়, নিচে ছেড়ে দেওয়া হয়, তাহলে কত, এবং অন্য একটি বস্তুকে যদি ওই একই বস্তুকে যদি তোমার উপরের দিকে নিক্ষেপ করা হয়, একই বস্তুই, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কত উচ্চতায় গতি, এখানে কি বলছি, কত উচ্চতায় গতিশক্তি, ব্যাপারটা বুঝবা, আগে সুন্দরভাবে পড়বা। গতিশক্তি মানে কি, এখানে লেখো, গতিশক্তি মানে ই কে, কাহিনীটা এটা, গতিশক্তি বিভব শক্তির, আচ্ছা এই যে লিখলাম বিভব শক্তি ইপি, বিভব শক্তির কয় গুণ, 3 গুণ, বিভব শক্তি যা তার 3 গুণ হবে, তার মানে এটা গতিশক্তির 3 গুণ হবে। এই তো কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, এই কথাটা আমি বলছি। তাহলে এখন আমি মনে করি একটা নির্দিষ্ট একটা বিন্দু নিয়ে মনে করলাম আমার ইচ্ছে মতন, আমি তো জানি না, এখন আমার জানতে হবে, জানার জন্য আমি একটা নির্দিষ্ট টোটাল উচ্চতা তো এইচ, এই থেকে এই পর্যন্ত, এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত টোটাল উচ্চতা 8 মিটার বা 50 মিটার, এখানে বললে দেওয়া আছে অ্যান্সার কোশ্চেনে, এতটুকুই কোশ্চেন। তাহলে এখন আমি মনে করলাম এই বিন্দুতে তারা গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হয়, মনে করলাম। তাহলে এই যে এই উচ্চতাটা হবে কি, এই উচ্চতাটাকে যদি আমি x মিটার ধরি, এই উচ্চতা মানে ভূমি থেকে এ থেকে এইটা সি বিন্দুতে, মনে করলাম যে সি বিন্দুতে মিলিত হবে, বি থেকে সি বিন্দুতে উচ্চতাকে যদি আমি x মিটার মনে করি, তাহলে এই যে সি থেকে এ বিন্দুর উচ্চতা কত হবে তোমরা নিজেরাই বলো। টোটাল উচ্চতা এইচ, তা থেকে গেছে এক্স, যা থাকবে সেটাই তো পরবর্তীতে এই যে এ বির উচ্চতা, তাই না? তো এখন দেখো এ বির উচ্চতা হবে কত, এইচ মাইনাস এক্স। এইটা যদি এক্স মিটার হয় তাহলে এইচ মিটার থেকে এক্স মিটার চলে গেছে, চলে যাওয়ার পর বাকি যেটা থাকে সেটি হলো এ বির উচ্চতা, ঠিক আছে, সহজ কথা। এখন দেখি বিষয়টা, এখন আমার দেখো আসল কথা হলো, এখন বিষয়টাকে আমরা বুঝতে পারলাম যে এতটুকু। এখন তুমি কিভাবে নির্ণয় করবে, আর আমরা জানি সবসময় মাথার ভিতরে এই কনসেপ্টটা ক্লিয়ার ভাবে মাথার ভিতরে সেট আপ করে রাখো, যখন তুমি নিচের দিক থেকে বস্তুটাকে উপরে নিক্ষেপ করো তখন ই কে গতিশক্তি হয়, গতিশক্তি, এবং যখন নিচে পড়ে বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন ইপি, আমি তীর চিহ্ন দিয়ে বুঝাই দিতেছি, বস্তুটা যখন নিচে পড়বে ইপি, তখন এই বস্তুটা নিচের দিকে যতটুকু নামবে সেটা কি, সেটা হলো তোমার ইপি, এবং উপর দিকে যতটুকু উঠবে সেটা হলো ই কে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা এই জায়গায় লিখে দিই 3 ইন্টু ই কে সূত্র কি, 3 ইন্টু হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু ইপি ইকুয়াল টু কি এম জি এইচ, তাই তো, এম জি এইচ। এখন দেখো ইপি যেহেতু এইচ তো লেখা যাবে না, কারণ ইপি গতিশক্তি কতটুকু, এই সি বিন্দু পর্যন্ত, সি বিন্দু পর্যন্ত গতিশক্তি, তাহলে এইচ এর পরিবর্তে আমি লিখবো কি এইচ মাইনাস এক্স, কারণ সে মানে নিচে কতটুকু নামবে, সি বিন্দু পর্যন্ত নামবে, আর সি এই এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত, এইচ মাইনাস এক্স, তাহলে আমি এখানে লিখবো কি
এখানে লিখবো এইচ মাইনাস এক্স, ঠিক আছে, এইচ মাইনাস এক্স লিখবো, ঠিক আছে। এখন দেখো তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি এই দেখো ভি আছে, ভি এখানে ভি ভি স্কয়ার ভি ইকুয়াল ভি স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস, এর জায়গায় তুমি জি দাও, কারণ এটা যখন নিচে দিকে পড়বে তখন জি হবে সেটা, ঠিক আছে। এখন দেখো নিচে দিকে পড়লে এই আদি অবস্থানে তার বেগ ছিল কত, শূন্য, কারণ সে কোনো বেগে নিচে দিকে নিক্ষেপ করে নাই। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু হবে কি শূন্য প্লাস টুয়াইস জি এস। অতএব এই জায়গায় যে বি স্কয়ার আছে, বি স্কয়ার পরিবর্তে তুমি টুয়াইস জি এস লিখতে অধিকার রাখো। তাহলে এখন এই জায়গায় লিখবো, এই জায়গায় 3 আছে, 3 লিখলাম ইনটু হাফ লিখলাম ইনটু এম লিখলাম ইনটু বি এর পরিবর্তে লিখবা কি টুয়াইস জি এস ইনটু টুয়াইস জি এস হোল ইকুয়াল এই এম জি এইচ, তাই না, এম জি এইচ মাইনাস এক্স। এখন দেখো এই এসটা যে উচ্চতাটা, যে বিভব শক্তির যে উচ্চতা সেটা তো এক্স মিটার, মানে নিচ থেকে এক্স মিটার উঠবে। এস মানে কি, এস মানে মানে দৈর্ঘ্য বোঝায়, তাই না। এ জায়গায় যদি তুমি এই যে সূত্র ইউজ করবা তখন এইচ দেবা, যখন উপরের দিকে নিক্ষেপ করবা বস্তুটাকে নিচের দিকে, এটা এইচ দেওয়া যায়। তো এই এইচটা মানে কি, মানে গতিশক্তি সে কতটুকু অর্জন করবে, নিচ থেকে তোমার এই বিন্দুতে আসবে। তাহলে নিচ থেকে যখন একটা বস্তুকে নিক্ষেপ করবা তখন আদি বেগ হবে শূন্য, স্বাভাবিক, তাই তো। এখন দেখো তাহলে এই এস এর জায়গায় হবে কি এক্স, এস এর জায়গায় হবে কি, কারণ সে কতটুকু অতিক্রম করবে সেইটাই হবে, হবে কি এক্স, ঠিক আছে, ডান, ওকে ডান। এখন দেখো পরবর্তীতে আমার কি আছে, এখন দেখো তাহলে আমি কি সূত্রটা প্রতিপাদন করতে পারি কিভাবে। এখন দেওয়া হচ্ছে 3 ইন্টু হাফ এম ইন্টু টুয়াইস জি এইচ ইকুয়াল টু আমার এই পাশে আছে কি এম জি এইচ মাইনাস এক্স, আর এই জায়গায় এইচ হবে না, এই জায়গায় হবে এক্স, কারণ সে নিচে থেকে যেই দূরত্বটা অতিক্রম করে সেটা হলো এক্স মিটার। তাহলে এখন দেখি আমরা এখন, তাহলে এখন দেখো এই টু আর এই টু কাইটে দাও, কেউ নিষেধ করবে না তোমাকে। এই জায়গায় এমজি আছে আর এই জায়গায় এমজি আছে, সমান সমান, আর এই পেশে যদি এমজি আনো তাহলে ভাগ হয়ে যাবে, এই এমজি আর এই এমজি কাইটে দাও, ঠিক আছে। এখন বাকি থাকলো কি থ্রাইস এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। তাহলে এখন দেখো তুমি যেহেতু এক্স এর মান নির্ণয় করতে চাও, তাহলে এক্স কে এই পেশে আনো, এক্স গুলো এক জায়গায় রাখো, 3x এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় প্লাস এক্স ইকুয়াল টু এইচ, তাহলে হবে কি এইচ ইকুয়াল টু 4x। তাহলে এইখানে তুমি কি লিখতে পারো, এক্স এর মান তো তুমি নির্ণয় করতে চাও ভাইয়া, এইচ এর মান তো তোমার এখানে কোশ্চেনেই আমি দিয়ে দিয়েছিলাম, এইচ ইকুয়াল টু 50 মিটার আমি কোশ্চেনে বলে দিয়েছিলাম। এখন দেখো এক্স ইকুয়াল টু আমার আনসার আসবে কি এই 4 এই পেশে চলে যাবে, তাহলে এইচ ভাগ 4, আমার কোশ্চেনে বলাই আছে 50 মিটার এইচ এর মান, তাহলে 50 ভাগ 4, দিস ইজ আনসার। কত সুন্দর, এখানে যে কোনো বেগ দেওয়া থাকতে পারে, যে কোনো উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করতে বলতে পারে, সেটা আমরা মাস্ট বি পারবো, অবশ্যই পারবো, পারা উচিত আমাদের, পারা ফরজ বলা যায়, তাই না। এ এর জায়গায় জি বসাইলে এস এর জায়গায় এইচ হবে, হ্যাঁ এর জায়গায় এস এর জায়গায় এইচ হবে, হ্যাঁ ঠিকই বলছে, আলোর দিশারি ঠিকই বলছে, যেটা আলোর দিশারি সে সঠিক পথ দেখায়। আচ্ছা আলোর দিশারি সে আমাদের সঠিক পথ দেখাইছে, আমি বল দিছি নেট প্রবলেম, এত কষ্ট, নেট প্রবলেম হয় কেন এটা তো আমি নিজেও জানি না, নেট প্রবলেম একটু হতে পারে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, নেট প্রবলেম হওয়ার কথা। আচ্ছা তাহলে কার কি কমেন্ট আছে, মোহাম্মদুল হক টুয়াইস কোথায় গেল, আচ্ছা টু কোথায় গেল ভাইয়া, এই যে টু আছে না, এই যে টু এই জায়গায় আসলে কি হাফ এম বি স্কয়ার, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল, এই আমার হাত দিকে দেখা যাচ্ছে, এই 3 ইন্টু হাফ, এই জায়গায় ভি ছিল, ভি এর পরিবর্তে লেখছি কি টুয়াইস জি এক্স, এই টুয়াইস জি এক্স লেখছি, আর এই জায়গায় সূত্রের ছিল হাফ এম বি স্কয়ার, এই দেখো হাফ, এই জায়গায় এই হাফ, এই টু এবং এই টু সুন্দরভাবে কাটা যায়, এই টু ভাগাকারে আছে, এই টু গুণাকারে আছে, সুন্দর করে কাটা যায়, তাহলে এই জায়গায় সুন্দর করে কেটে দিলে তোমার টু আর থাকবে না, আর এম জি এই পাশে আছে গুণাকারে, এই পাশেও আছে গুণাকারে, এটা সমান সমান এই পাশে হলে ভাগ আকার হবে, সুন্দর করে কেটে যাবে, তাহলে তোমার হাতে থাকবে 3x আর এখানে থাকবে এইচ মাইনাস এক্স,
ব্যাপারটা কি বুঝতে পারছি? ব্যাপারটা যদি বুঝতে না পারি তাহলে আমি আর দুইবার বুঝাবো। হ্যাঁ, একজনে আনসার দিয়েছে 12.5, আমি এটা আরো দুইবার বোঝাতে পারবো, কোনো সমস্যা হবে না। 2 কোথায় গেল? 2 কোথায় গেল? আনসার দিয়েছি লাইট ক্লিয়ার। লাইট ক্লিয়ার হইলে স্নো ড্রপ। আচ্ছা, স্নো ড্রপ নাম কি রে বাপ। যাই হোক, 50 - x, যাই হোক, বুস্টার বল দেন স্যার, বুস্টার বল দিন স্যার। তোমাদের এইটা রেজুলেশনটা লাইভে যাইয়া 3 ডট মেনুতে এরকম ক্লিক করার পরে এই যে রেজুলেশন আছে, রেজুলেশনটা বাড়াইয়া দাও। রেজুলেশন বাড়াই দিলে এমনি নেটে এমনি লাইভটা ভালো আসবে। আর এইটা ক্লাসটাকে তোমরা ফুল স্ক্রিন করে নাও, এরকম ফুল স্ক্রিন করে নাও। আমি ফুল স্ক্রিন করলাম না, আবার বুঝাই দেন, আমি আবার বুঝাই দেবো। এই ম্যাথটা পারলে তোমরা আমার অনেকগুলো ম্যাথ পারবা। এখন আমার বুঝাবো, এটা ধীর গতিতে বোঝাবো, খুব আস্তে আস্তে বোঝাবো, তোমরা থাকো। কোশ্চেনটা নোট আপ করো। একটা জিনিস যদি কনফার্ম বুঝাতে পারি, বাকিগুলো বুঝাতে আমার 5 সেকেন্ড লাগবে। এই জায়গায় কোশ্চেন আসবেই, এটা শুধু এই জায়গায় না, এটা ভার্সিটিতেও কোশ্চেন আসে। এত ইম্পর্টেন্ট টপিকস যা বলে বোঝাতেও সম্ভব না। এটা তোমরা না, এটা 80% স্টুডেন্টের সমস্যা থাকে। আবার দুইবার বোঝাবো এই বিষয়টাকে। দেখো, আমার প্রশ্নটা তোমরা লেখো। আমি বলতেছি, যদি না দেখা যায় তাহলে শুনে শুনে লেখো। কত উচ্চতায় এখন দেবো বিভব শক্তি। বিভব শক্তি গতি শক্তির গতবার দিয়েছি 3 গুণ, এবার 5 গুণ দেবো। সমস্যা আছে কোনো? আমার যত ইচ্ছে সেরকম বের করবো, আমি তো থিওরি জানি। কোশ্চেনে যা বলবে আমার গ্যাস করে আনসার বের করে ফেলবো। 5 গুণ হলে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 5 গুণ হবে? এটা আমার কোশ্চেন। কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 5 গুণ হবে? বিষয়টা আমার শুনতে পারছো তোমরা? তাহলে লেখো। আমি এই জায়গায় এইচ ইকুয়াল টু উচ্চতা ইকুয়াল টু দিলাম 17 মিটার। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বোঝা গেছে কথা? কথা যদি ক্লিয়ার বোঝা যায় তাহলে এখন আসো আমরা এটা মুছে ফেলবো এবং পরবর্তী ধাপে বোঝাবো। আমি বুঝতে পারি ভাইয়া? কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 5 গুণ হবে? কোশ্চেন এইটা আমি ক্লিয়ার দেখতে পারতেছি। আচ্ছা, এখন আমি এটা মুছে দেই এবং এখন আমি আনসারটা করি। এখন আমি একটা পিকচার অঙ্কন করলাম, এই কোণায় একটা পিকচার অঙ্কন করলাম। মনে করলাম এইটা হলো 70 মিটার। এই থেকে এই বিন্দু হলো এ বিন্দু, এইটা হলো বি বিন্দু, এটা তোমার বাসার ছাদ। এটা হলো তোমার বাসার ছাদ মনে করলাম। ছাদ হইলো এ বিন্দু আর হইলো তোমার ভূমি, মাটি হইলো বি বিন্দু। আর এই টোটাল তোমার বাসা থেকে এ থেকে বি বিন্দু টোটাল উচ্চতা আমি বলছিলাম এইচ ইকুয়াল টু 17 মিটার বলছিলাম। তাহলে এইটিকে এইচ ইকুয়াল টু আমি বললাম 70 মিটার। ওকে, কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আমি বলছিলাম কত উচ্চতায় বিভব শক্তি ইপি বিভব শক্তি গতি শক্তির 5 গুণ হবে। গতি শক্তি যা হবে তার 5 গুণ হবে বিভব শক্তি। কথা কি বোঝা গেছে? মানে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 5 গুণ হবে। মানে গতি শক্তি যা হবে কত উচ্চতায় তার 5 গুণ হবে বিভব শক্তি। কথাটা এইটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে কি? এখন আমরা জানি না কত উচ্চতা হবে, সেটা আমরা জানি না। একটা তোমার ইচ্ছে মতো একটা বিন্দু ধরো, ধরলাম এই বিন্দুটা, তাহা অর্ধেক হয়ে যায়। ধরলাম এই বিন্দুটা এবং এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। ঠিক আছে? এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, 11.66। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না, ওটা যা আনসার হয় সেটা আনসার না। এখন দেখো, এখন আসল কথায় আসি। এখন আমি এই থেকে এই পর্যন্ত উচ্চতাটাকে ধরবো আমার ইচ্ছে মতন। আমি টোটালটা যেহেতু এইচ, তাহলে এই থেকে বি থেকে সি পর্যন্ত এইচ টু জীবনও হবে না। ধরলাম বি থেকে সি পর্যন্ত এক্স মিটার ধরলাম, এক্স মিটার। বি থেকে সি পর্যন্ত উচ্চতা হলো এক্স মিটার।
এইচ থেকে যদি এক্স মিটার চলে যায় বাকিটাই তো হলো তোমার এ থেকে সি বিন্দুর উচ্চতা, তাই না? এইচ তো হলো এ থেকে বি বিন্দুর উচ্চতা। এই যে বি থেকে সি বিন্দুর উচ্চতা যদি এক্স হয় ভাইয়া, টোটাল উচ্চতা থেকে যদি এক্স বাদ দিয়ে দেই তাহলে সেইটাই তো এ থেকে সি বিন্দুর উচ্চতা। কথা ক্লিয়ার? ভেজাল নাই। এখন আসো চলো, আমরা আগে থেকেই ধারণা ক্লিয়ার রাখছি ভাইয়া, যখন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করব, দিস ইজ কল, সে অর্জন করতে থাকবে ইপি, পটেনশিয়াল এনার্জি। আর যখন একটা বস্তুকে নিচ থেকে যখন উপরে নিক্ষেপ করব, তখন সে ই কে কাইনেটিক এনার্জি অর্জন করবে। কথা ক্লিয়ার? ভেজাল নাই কোনো, ঠিক আছে? তাহিরি ডায়লগ মাইনে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কথায় আসো ভাইয়া, ইপির সূত্র কি আমি প্রতিপাদন করে দেখাইছি, আমার কাছে আর জিজ্ঞেস করবে না, এটা আকাশ থেকে নামাইলাম। 5 ইন্টু ইপি মানে বিভব শক্তি মানে কি? এম জি এইচ। এখানে কি তুমি এইচ লেখার অধিকার রাখো না তো ভাইয়া? তুমি কিভাবে এইচ লেখার অধিকার রাখো? কারণ বিভব শক্তি তো হবে সি বিন্দু পর্যন্ত, এই বস্তুটা তো সি বিন্দু পর্যন্ত নামবে, তাই না? আর এইচ তো হলো এ থেকে বি বিন্দুর উচ্চতা, আর এ থেকে সি বিন্দু পর্যন্ত নিচে নামবে, মানে বিভব শক্তি অর্জন করবে। তাহলে এ থেকে সি বিন্দু পর্যন্ত কি বিভব শক্তি, আর এ থেকে সি বিন্দুর উচ্চতা কি এইচ মাইনাস এক্স। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এইচ মাইনাস এক্স মানে এ থেকে সি বিন্দুর উচ্চতা, আর বিভব শক্তি তো নিচের দিকে পড়বে, তাই না? নিচ মানে উপর থেকে এই সি পর্যন্ত। তাহলে এই জায়গায় আমি এইচ এর পরিবর্তে লিখবো এস। ইপি ইকুয়াল টু, আমি সূত্র জানি, ইপি ইকুয়াল টু এম জি এইচ। এইচ তো হবে কি? এইচ হবে উচ্চতা, সেই উচ্চতা হবে কি এই থেকে এই পর্যন্ত, এইচ মাইনাস এক্স। ঠিক আছে, ডান, কথা ক্লিয়ার। আর এখানে ই কি? পটেনশিয়াল এনার্জি মানে কি? হাফ এম বি স্কয়ার, মানে গতিশক্তির সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখানে বি তো কোনো মান দেওয়া নাই, বেগ তো কোনো দেওয়া নাই, কারণ এইটা যেখানে ভূমি থেকে নিক্ষেপ করবে তার আদি বেগ হবে 0, ঠিক না? কথা কি ক্লিয়ার? আর এই জায়গায় বি এর শেষ বেগের মান তো দেওয়া নাই, তাহলে তোমার তো বের করতে, তুমি তো সূত্র জানো ভাইয়া, তোমার এই সূত্র বলিয়ে দিয়েছি না আমরা, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। যেহেতু এটা উপরের দিকে নিক্ষেপ করতেছে বস্তুটাকে, গতিশক্তি কখন হবে? যখন উপরের দিকে নিক্ষেপ করবা, আর উপর দিকে নিক্ষেপ করলে ইস তো হবে না, হবে কি এইচ হবে, আর এই ত্বরণটা হবে কি অভিকর্ষ ত্বরণ, মানে জি হবে, তখন তো এইটাকে উল্টে রাখতে হবে, ঠিক না? এই সূত্র, ঠিক আছে? উপর দিকে নিক্ষেপ করলে এটা, আর সরল রাস্তা হইলে এস, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এই আদিবেগ যেহেতু ভূমি থেকে নিক্ষেপ করছে, আদিবেগ তো 0, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি 0 প্লাস টোয়াইস জি এইচ। আর এই এইচটা হবে কি ভাইয়া? এই এইচটা তো সি বিন্দু পর্যন্ত এই উপরে উঠবে বস্তুটা, এইটা নিক্ষেপ করবো এবং এইটাও উপর থেকে ছেড়ে দেব, এই বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেবো, এই বস্তুটাকে উপরে নিক্ষেপ করবো, তাহলে এটা সি বিন্দুতে মিলিত হবে, তাই না? তাহলে এটা এই বস্তুটা উঠবে কতটুকু? সি বিন্দু পর্যন্ত উঠবে। সি বিন্দু পর্যন্ত উঠলে এই বি থেকে সি বিন্দুর উচ্চতা কত? এক্স। বি থেকে সি বিন্দুর উচ্চতা হলো এক্স মিটার, আর সি থেকে এ বিন্দুর উচ্চতা এইচ মাইনাস এক্স, আর টোটাল এ থেকে বি বিন্দুর উচ্চতা হলো এইচ বা 70 মিটার অথবা এইচ। ডান, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। তাহলে এখানে তো তোমার বি ইকুয়াল টু তুমি দেওয়া কি এক্স, কারণ তোমার বেশি অতিক্রম করবে, ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থেকে থাকে তাহলে আমি এখানে বি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি কি? 0 তো কোনো ভ্যালু নেই, কারণ ওটা প্লাস সামনে দেওয়া লাগে না। বি স্কয়ার ইকুয়াল টু টোয়াইস জি এক্স, এই যে মানটা বি স্কয়ার ইকুয়াল টু টোয়াইস জি এক্স। এই বি স্কয়ার ইকুয়াল টু টোয়াইস জি এক্স হলে বি স্কয়ারের পরিবর্তে এটা লিখতে পারি না? আমি পারি কি? যদি পারি আমি তাহলে করব কি, এই পর্যন্ত মুছে দিলাম, এবং আমি এখানে লিখলাম হলো 5 ইন্টু এম জি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু হাফ এম বি স্কয়ারের পরিবর্তে আমি লিখবো কি? আমি লিখবো ইন্টু টোয়াইস জি এক্স। এখন তুমি আমাকে বলো, এইখান থেকে নিচে 2 আর এই 2 কাটলে কি আমাকে কেউ বাধা দিবে? কেউ বাধা দিতে আসবে না, ব্যাপার না।
তাহলে এখন আমার থাকলো কি 5mgh মাইনাস এক্স হোল ইকুয়াল টু mgx। ঠিক আছে, হ্যাঁ ডান, কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই এক্স কে যদি এই পেশে রাখা, এমজি কে যদি এই পেশে পাঠাই দাও সমান সমান এই পেশে, এমজি গুণাকারে আছে এই পেশে এসে ভাগ হয়ে যাবে, তাই না? এই পেশে এসে কি হবে, সমান সমান এই পেশে পাঠিয়ে দিলে এমজি ভাগ আকার হয়ে যাবে, আর এই জায়গায় মুইসে দিতে হবে, তাই না? এখানে থাকবে শুধু এক্স, ঠিক না? এই এমজি আর এই এমজি কি কাটে দিলে কেউ নিষেধ করবে? নিষেধ করবে না। যদি নিষেধ না করে তাহলে এখানে ঘটনাটা ঘটবে কি, থাকবে কি কি দেখো, থাকলো হইলো 5h মাইনাস এক্স ইন্টু এক্স, এন্ড 5 কে যদি এটার ব্র্যাকেটের যদি ভিতরে ঢুকাইতে চাও 5 কে এইচ এর সাথে গুণ করতে হবে, এক্স এর সাথে গুণ করতে হবে। তাহলে করো গুণটা, 5h মাইনাস 5x ইকুয়াল টু এক্স। এখন দেখো আমার আসল ঘটনা আছে, আমার উদ্দেশ্য কি, এক্সটা নির্ণয় করা। আমার উদ্দেশ্য কি ভাইয়া, উদ্দেশ্য ক্লিয়ার, উদ্দেশ্য হলো এক্সটা নির্ণয় করা, উদ্দেশ্য হলো এক্সটা নির্ণয় করা। তাহলে এক্স এর রাশি এখানেও আছে, তাহলে এক্স গুলো একখানে রাখি। তাহলে এক্স কে যদি এই 5x যেহেতু মাইনাস আছে, এই 5x কে যদি ওই পেছনে নেই প্লাস হবে। তাহলে 5h ইকুয়াল টু এই 5x কে ওই পেছনে, এক্স তো আগে এই জায়গায় ছিল, এটা মাইনাস ছিল, এখানে এসে প্লাস হবে 5x। তাহলে আমি আশা করি যে 5h ইকুয়াল টু 5x আর এই জায়গায় একটা x প্লাস 5x 6x 6x 6x। আমি তো এখানে x এর মান চাই ভাইয়া, 6 তো আমার দরকার নাই, 6 কে সমান এর পাশে পাঠিয়ে দাও, ক্লিয়ার, ডান। x ইকুয়াল টু কি 5h বাই 6। এখন তোমাকে কি h ইকুয়াল টু 70 মিটার আমি বলে দেই নাই, এই কথা কি তুমি অস্বীকার করতে পারবা? পারবা না। যদি না পারো তাহলে আমার কি অ্যানসারটা তোমরা বলবা, 5 ইন্টু 70 মিটার ভাগ হইল 6। এখন আনসারটা তোমাদের বলার কাজ। এই জায়গায় কত কত উচ্চতায়, এই সি বিন্দুর উচ্চতাটা কত হবে সেটা তোমরা এখন বুঝতে পারবা যে ভাইয়া কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কি হবে। ওই জায়গায় বলছিলাম কয় গুণ, 5 গুণ, বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে। কত উচ্চতা হবে এটা আনসার করো এবং আমাকে আনসারটা বলে দাও। এবং এখন বলো যে ভাইয়া কে কে বুঝি নাই সেই কথাটা আমাকে আবার একটু কাইন্ডলি বলে দাও, যে কে কে এখনো বুঝি নাই। আমরা চাই একটা স্টুডেন্টও হতাশ হবা না। আচ্ছা আমি এখন কমেন্ট করবো। বাহ কত সুন্দর, আমি 2বার বুঝাই দিলাম আর তারা লাইভ থেকে চলে গেছে, মানে কি? আচ্ছা কে কি কমেন্ট করতেছো? আচ্ছা ওমা, আচ্ছা হ্যাঁ হইতে পারে মেবি। তাসফিয়া মাসুল জান্নাত 58.33, ঠিক আছে। আমি 5 মিনিট আগেই বলছি এইচ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 11.66 মিটার। বেটা এক্স ইকুয়াল টু 11.66 মিটার হয় নাকি? এটা 11.66 মিটার হবে কেমন? রানা আচ্ছা 54, হ্যাঁ ওইটা হবে, ওই আলোর দিশেরই বলতেছে। তারপরে হুমায়রা কাবির বলতে আছে হ্যাঁ 58.8 হইতো। তোমাদের 80% ভোট হইলো 58 পয়েন্ট কত বলছো, আমি আবার একটু দেখে নেই। ওটা আগেরটা দেবে, আগেরটা আর দেবো 58.33 মিটার উচ্চতা, ঠিক আছে। এখন তোমাদের বাড়ির কাজ আমি হাজার হাজার বাড়ির কাজ দিতে পারি, লক্ষ লক্ষ ওই জায়গায় ম্যাথ আমি তোমাদের তৈরি করে দিতে পারি, কোটি কোটি ম্যাথ তৈরি করে দেওয়া সম্ভব। কিন্তু এখন আমার বলো ভাইয়া তুমি কয়টা ম্যাথ মুখস্থ করবা যদি আসল থিওরি না জানা থাকে? আমারও ভুল পড়তেছে নাদিয়া আক্তার, আমারও ভুল পড়তেছে। আচ্ছা যাই হোক সমস্যা নাই, ব্যাপার না, ভুল হবেই, এটা স্বাভাবিক, ভুল থেকে শিক্ষা। এখন আসো আমাদের একেবারে আর কি আমি যাবো, আবার দেখি আমার লাইভে কয় মিনিট হয়েছে, প্রায় শেষ, শক্তি শেষ, শক্তির যত যা ছিল সব খতম করে দিলাম। তাহলে আমার কত মিনিট হইলো আমি সেটা একটু দেখবো। 1 ঘন্টা 18 মিনিট, বহুত সময়, আমি 1.5 ঘন্টা টার্গেট নিছি। তাহলে আমার সময় কত মিনিট আরো বাকি আছে, হলো তোমার 18 2 পুরো 12 মিনিট সময় আছে। তাহলে 12 মিনিটে আমি এখন ক্ষমতা দেখাই, শেষ ক্ষমতা পুরো শেষ করতে পারো না। ক্ষমতা, শক্তি 2 প্রকার, শক্তি 2 প্রকার আমরা আলোচনা করছি।
শক্তি হলো দুই প্রকার, একটা হলো গতিশক্তি, আর একটা হলো বিভব শক্তি। গতিশক্তি আর বিভব শক্তি দুটোটা আলোচনা করছি ডিটেলসে। আমরা এই গতিশক্তি প্রতিপাদন করে দিয়েছি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, গতিশক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ, এটা প্রতিপাদন করে দিয়েছি, শেষ, আলোচনা শেষ। ক্ষমতা, এখন দেখো ভাইয়া ক্ষমতা তো তোমাদেরকে এখন পড়ানোর দরকার নাই, ক্ষমতা তোমরা আমারে পড়াবো উল্টো পাল্টা। এখন দেখো ক্ষমতা থেকে তোমাদের একটা মোস্ট প্রবাবলি সমস্যা আছে, সেটা আমি জানি। পি ইকুয়াল টু কি, ক্ষমতা মানে কি, পাওয়ার, এনার্জি। এখন ধরো বলে এটা আমার পাওয়ার আছে, তার মানে এখন দেখো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, মানে ক্ষমতা কি কাজ বাই সময়, মানে যে কম সময়ের ভিতরে অধিক কাজ করবে তার ক্ষমতা বেশি। সোজা কথা, আমাদের হিসাব কি, যে সময় কম ব্যয় করবে কাজ করবে বেশি, সে কি, এটা হলো কাজ, এটা হলো কি কাজ, এটা কি সময়। তাহলে এখন আমার নিয়ম কি, যে অল্প সময় বেশি কাজ করবে তার ক্ষমতা বেশি, এদের সময় যত কমাই দেবো কাজ তত বাইরে দেবে, তাই না? আচ্ছা এখন দেখি, এখন আমি এ জায়গা থেকে প্রতিপাদন করি। এখানে কোশ্চেন তো এত সহজ দিবে না, এই দুইটা জিনিস থেকে তো কোশ্চেন আমার দিবে না, তোমাকে কোশ্চেন থেকে বুঝতে হবে যে কোন কোন রাশি মেলা আছে। কোশ্চেনে এত সহজ দিয়ে দেবে না, ডাব্লিউ ইকুয়াল টু ইটি, কাজ দিয়ে দিলো আর সময় দিয়ে দিলো, তাহলে ক্ষমতা বের করতে বলো, এত সহজ এমসিকিউতেও আসে না। আচ্ছা যাই হোক, এখন দেখো ডাব্লিউর ভিতরে কি কি আছে, ডাব্লিউর যদি একটু টাক মানে গুঁতো দেয় বা একটু ধাক্কা দেয় তাহলে কি কি পাই, ইএফএস বাই টি, ঠিক আছে। এখন ইএফএস রে যদি একটু ভাঙ্গি তাহলে পাই কি, এম এ এস, যেহেতু এই জায়গায় জি বলি এটাকে, অভিজ্ঞ স্তর, জি বাই টি। আচ্ছা কুয়ার জিনিসটাই আমি সলভ করব। আচ্ছা এখন দেখো আমি যদি বলি, আচ্ছা কথাটাকে ওইটা আগে মেকআপ দেবো, আগে এইটা মেকআপ দেবো, তাহলে এইটা মেকআপ দেওয়া ভালো হবে। আমি যদি বলি একটা কুয়া আছে, ঠিক আছে, একটা কুয়া বা তোমার ড্রাম, কুয়া কিরকম হয়, গোলাকার হয় বা ড্রামের আকৃতির হয়, সিলিন্ডারের মতো হয়, ঠিক আছে, সিলিন্ডার বলতে পারো, সিলিন্ডার। এখন ভাইয়া তোমরা আমাকে আনসার করো, সিলিন্ডারের আয়তনের সূত্র কি তোমরা আমাকে বলতে পারবা? সিলিন্ডারের আয়তন আর কুয়ার আয়তন আর ড্রামের আয়তন একই হবে, তাই না? কারণ সবই হলো সিলিন্ডার আকৃতির বানানো হয়। এখন দেখো সিলিন্ডারের আয়তন মানে আয়তনের সূত্র কি, যেহেতু এই জায়গায় টোটাল একটা এই উচ্চতা দেওয়া থাকে এবং এটার ব্যাসার্ধ থাকে, মানে এটা টোটাল একটা বৃত্তাকার, এটা ব্যাসার্ধ থাকে আর এটা পাই আকারে বৃত্ত আকারে ঘোরে, মানে এটা হলো পাই। তাহলে এর আয়তনের সূত্রটা কি, এটা আমার মুখস্থই আছে, পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে, এটা আমার সূত্রটা মুখস্থ আছে। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। এখন আমাকে তোমাকে একটু ঐকিক নিয়ম শিখাই, এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে। সিলিন্ডারের সূত্র, আচ্ছা এখানে আয়তক্ষেত্র দেব, কত কিছু দেব ম্যাথ করানোর সময়, তখন দেখবা কত কিছু আমি দিতে পারি, মানে এই 21 জিনিস থেকে আমি ঘুরাবো কোথায়, জিনিসটা তোমাকে বুঝাই দিচ্ছি। আমি কোথায় ঘুরাবো ম্যাথ করার সময়, আমি ম্যাথমেটিক্স তৈরি করব কিভাবে, মানে কোশ্চেন আমি তৈরি করব কোথা থেকে ঘুরাবো, কোশ্চেনের কোয়ালিটি সেটা আমি বলে দিচ্ছি এখনই। এখন দেখো তাহলে এই কুয়া, এই কুয়ায় যদি তুমি ফুললি পানি ভরে দাও, ফুললি পানি ভরে দাও, পানি ভরে দাও, পানি ভরে দাও, একেবারে পানি ভরে দেবা, পানি ভরে দিয়েছো, এটা হলো এই সুস্থতার কুয়া। ভাইয়া মনে রাখবা, কখনো তোমার যখন তুমি কাজ করতে যাবা, কুয়াটা তুমি ভরবা এই পর্যন্ত, পাইপটা ভরবা এই পর্যন্ত, তোমার এই থেকে এই পর্যন্ত উচ্চতা হইলো তোমার, মনে করলাম যে এইচ ইকুয়াল টু 50 মিটার, তোমার এই জায়গায় তো 50 মিটার, এই তলাটাই তো 50 মিটার, মানে এই উপর থেকে এই তলাটা 50 মিটার, তুমি উপরে এই জায়গায় দাঁড়াইয়ে তো কুয়োর দিয়ে পানি উঠাবা টান দিয়ে, তাই না? রশি এই জায়গায় ফেলাই আর টান দিয়ে উঠাবা। এখন দেখো ভাই আমার কথাটা শোনো, এই যে তলা দিয়ে সবসময় পানি নেবা না, যেহেতু কুয়াটা ভরা থাকবে, তুমি পানি উঠাবা প্রথমে এই উপর অংশ থেকে, তারপর এই জায়গা থেকে, তারপর শেষ হওয়ার পরে আস্তে 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 তুমি নিচে যাবা, তোমার দৈর্ঘ্য বাড়বে, যত নিচ থেকে উঠাবা তত বেশি কাজ করতে হবে।
এই জন্য তোমার সব এই জায়গা থেকে যখন পানি উঠাবা তখন তো ধরে উঠাবা, ধরবার ফিকে দেবা, মানে বেশি কাজ করতে হবে না। এই জন্য কুয়ার পানি যতখানি দেওয়া থাকবে তার অর্ধেক পরিমাণ কাজ করতে হবে, তার কি অর্ধেক পরিমাণ কাজ করতে হবে। কথাটা বোঝা গেছে? এই জায়গায় যতখানি দেওয়া থাকবে তার অর্ধেক পরিমাণ তোমার খালি করতে যেই কষ্ট হবে, কাজ করতে হবে, সেই জন্য পুরোটা কি ভর্তি, পুরো ভর্তি আয়তন, মানে কুয়া ভর্তি আয়তনে খরচা করা লাগবে শক্তি। এখন দেখো, যদি উপলব্ধি স্তর ভালো থাকে মস্তিষ্কে, ব্যাপারটা বলার সাথে সাথে বুঝতে পারবা। আর যদি উপলব্ধি স্তর ভালো না থাকে তাহলে আরো বেশি বিষয়গুলোকে অবজার্ভ করতে হবে, আসলে মাথার ভিতরে ইমেজ তৈরি করতে হবে বিষয়টা কেমনে ঘটলো। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন আমার এটা মূল প্রশ্ন না ভাইয়া। এখান থেকে তোমাদের প্রায় সময় বলে যে একটি এইচ মিটার উচ্চতায়, এইচ মানে 50 মিটার এরকম দেওয়া থাকতে পারে, 60 মিটার, 100 মিটার, 200 মিটার দেওয়া থাকতে পারে। বলে কি একটি পানিপূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে, এই অর্ধেক খালি করতে তোমার কতটুকু কাজ করতে হবে সেটা বলে। আরে বাবা, তো আমি তো অর্ধেক বলবো না, আমি বলবো 1/4 খালি করতে, 1/4 খালি করতে। তাহলে আমি যদি বলি যে 1/3 খালি করতে, আমি যদি বলি 1/3 খালি করতে, তখন তুমি আনসারটা করবা কিভাবে? মানে অর্ধেক খালি করার সময় তুমি মুখস্থ করে রাখছো একটা, সেটা আমি মানলাম। তো 1/3 খালি করতে গেলে, 1/4 খালি করতে গেলে তখন তুমি সমস্যায় কি পড়বা না? এখন আসল থিওরিটা শিখাই, চলো আসল থিওরির জায়গায় চলি। এমন ভাবে শিখাবো যে আসল থিওরিটা যত কোশ্চেন ঘুরানো হোক তোমার আনসার করা তোমার জন্য ফরজ। এখন দেখো আসল থিওরিটা জায়গায় এই ভাইয়া, দেখো এই যদি কুয়া হয় বা এই যদি সিলিন্ডার হয়, আমি যদি বলি ভাইয়া এইটা হলো এইচ, টোটালটা হলো উচ্চতাটা হলো এইচ মিটার, এবং এইটা অর্ধপূর্ণ আছে, কুয়াটা কি অর্ধেক পূর্ণ আছে আর অর্ধেক খালি আছে। যেই অর্ধেক খালি আছে সেই অর্ধেকের কি তোমার খালি করার দরকার আছে, কাজ করার দরকার আছে? এখানে তো তুমি কাজ করবা না, পানি উঠাবা না, এটা হাওয়া, মানে খালি মানে কি হাওয়া। অর্ধেক যখন হবে তখন দেখো তোমার কাজ করতে হবে কি, এই যে এই পর্যন্ত, তাই না? তোমার এই থেকে এতটুকু উচ্চতাটা বের করতে হবে, তাই না? এর জন্য কি কি করতে হবে দেখো, এই তো টোটাল কুয়াটা হলো 8 মিটার এবং পানি ভরা আছে H/2 মিটার, কিন্তু তোমার বের করতে হইবে এই থেকে এই বিন্দুতে, এর মাঝ বিন্দু, এই থেকে এই H/2, এতটুকু তো H/2, আমার কথাটা বুঝাইতেছি, এতটুকুর উচ্চতা হলো H/2 এবং এই এতটুকুর উচ্চতা তো H/2, মানে অর্ধেক পূর্ণ। এই এতটুকুর উচ্চতা H/2, এই এতটুকুর উচ্চতা H/2। কিন্তু আমার কথা ভাইয়া, এই যে পানি পূর্ণ থাকে, পূর্ণ থাকার পরে তোমার অর্ধেক পরিমাণ তোমার কাজ করতে হয়। এই অর্ধেকটা হবে কত? তোমরা আনসারে আমার কমেন্টে জানাইতে পারবা কেউ? দেখি দি, জেনুইন রুলসে কেউ জানাইতে পারবা যে এটি কতটুকু হবে? আচ্ছা আচ্ছা, এখন দেখি নেটওয়ার্ক জাদু দেখাচ্ছে, তাই জাদু দেখছি, কমেন্ট। আচ্ছা, নেটওয়ার্ক জাদু দেখাচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখের। নেটওয়ার্ক জাদু দেখাই কেন? নেটওয়ার্ক তো জাদু, ওয়াইফাই অন করে দেবো? ওয়াইফাই অবস্থা আরো খারাপ। এদিকে আমি তো দেখতেছি ফুল স্পিড একেবারে সব দেখতেছি। ওদের নেটে মেবি সমস্যা, মানে ওয়াইফাই তো একেবারে বেজাল অবস্থা। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি ভাইয়া, এই যে বিন্দুটা এই জায়গায় কত হবে আমাকে কেউ বলতে পারবা? দেখি কার কমেন্ট কি আসতেছে। H/2, আচ্ছা H/2 যত হবে তার আবার 2 দিয়ে ভাগ করবো। করো, দেখো আনসার হয় কিনা। আনসার হবে না। আচ্ছা, তাহলে কি দেখো আনসার হবে না। এখন দেখো ভাইয়া, বিষয়টা এখানে না রে ভাইয়া, তুমি যদি এইটাকে অর্ধেক করো এর মানে দাঁড়ায় কি তুমি জানো? এটাকেও অর্ধেক করো, এটাকে অর্ধেক করো, হ্যাঁ এটাকে অর্ধেক করো। এখন আমার তুমি H/2 রে কত ভাগ করো, ওটাই অ্যান্সার আসবে না রে ভাই। অ্যান্সার আসবে H/2 ভাগ হইলো 2, নিচে আছে 1, তাহলে 1/4 আসবে। অ্যান্সার হবে না, অ্যান্সার হবে না।
অ্যান্সার হবে না, অ্যান্সার ভুল হবে। এই যে কারেক্ট ভুল আনসারে চলে যাবা, স্যাররা এইটাই দেখতে চায়, স্যাররা এই জন্য তোমাদের আনসার শুনতে চায়। এবং তোমরা টু দিয়ে ভাগ করবে, স্যাররা এইটাই জানে। আর স্যার তোমাদের করাইতেও চায় টু দ্বারা ভাগ করে। এই টু দ্বারা তোমরা ভাগ না করো, সেই জন্য আমি আসতেছি তোমাদের সঠিক রুলস নিয়ে। এখন দেখো ভাইয়া, এইটা যেহেতু h/2 কে যদি আবার 2 ভাগ করি, 2 ভাগ করা মানে মাঝখান থেকে একটা কাইটে দেওয়া, তাহলে এই h/2 কে যদি 1 ভাগ করি তো নিষেধ আছে। এই h/2 কে যদি মাঝখান থেকে একটা ভাগ করলে 2টি খণ্ড হবে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। তাহলে এই h/2 কেও 2 ভাগ করে দেই, তাহলে এই একটা খণ্ড, এই একটা খণ্ড। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। ঠিক আছে, তারপর তুলার চেয়ে হালকা কথাগুলো। ঠিক আছে, আচ্ছা এইটি যদি হয়ে থাকে, এখন দেখো ভাইয়া, তুমি আমার এরকম আনসার দিবা না, তুমি আনসার দিবা কিভাবে জানো? সহজ স্বাবলম্বী ভাবে আনসার করবা যে ভাইয়া আমার কথা তো ওটা না, আমার কথা হলো টোটাল এই জায়গায় কয়টা খণ্ড আছে? একটা খণ্ড, 2টে খণ্ড, 3টে খণ্ড, 4টা খণ্ড। টোটাল 4টা খণ্ড। এই দেখো টোটাল 4টা খণ্ড আছে। এইচ এর কি টোটাল 4টা খণ্ড আছে। h/4, h/4 মানে কি? এই একটা খণ্ডের দৈর্ঘ্য হইল h/4। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? একটা একটা এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য h/4। তুমি তো নির্ণয় করতে চাচ্ছ এই থেকে এই পর্যন্ত, কোয়ার্টার এই থেকে এই পর্যন্ত, তাই না? তুমি নির্ণয় করতে চাচ্ছ এই থেকে এই পর্যন্ত। তাহলে এখন দেখো, মানে তোমার এই অর্ধেক কাজ করতে হবে, আর এই অর্ধেক তো দড়ি ফেলাইতে হইবে, তাই না? এখন দেখতে হইবে, এখন দেখো h/4 হইলো এই একটা খণ্ডাংশের দৈর্ঘ্য হইলো h/4, এই একটা খণ্ডাংশের দৈর্ঘ্য এটাও তো h/4, এই একটা খণ্ডাংশ এটার দৈর্ঘ্য তো h/4, সরি h/4, এই খণ্ডাংশের দৈর্ঘ্য তো h/4। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। যদি কথা ক্লিয়ার হয়, এখন দেখো আরো বেশি ক্লিয়ার করি। সেটা হলো কি, এখন আমরা আসি আসল কাহিনীতে। এখন আমার নির্ণয় করার দরকার এই বিন্দুর এই বিন্দু এই থেকে এই পর্যন্ত। তাহলে এই জায়গায় কয়টা h/4 যোগ করলাম? দেখো আমি বিষয়টা বুঝতে, h/4 প্লাস এই একটা খণ্ড, একটা খণ্ড, একটা খণ্ড, 3টে খণ্ডের যোগফল কি এই বিন্দুটা। এই বিন্দুটা কয়টা খণ্ডের? এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই 3টে খণ্ডের যোগফল। তাহলে এই একটা h/2, একটা h/2, আর এইটা তো একটা আরেকটা h/2। তাহলে h/2, সরি h/4 প্লাস h/4। ঠিক আছে, 3টা। এতটুকু তো নির্ণয় করার দরকার নেই, অতটুকু খালি থাকো, সমস্যা নেই। তাহলে টোটাল এই জায়গায় হর আসে 4। এখন তুমি h প্লাস h ইকুয়াল টু 3h/4। ইট ইজ কল আনসার। এটাই আনসার তোমার। এটাই কি, এইটাই ব্যবহার করতে হইবে আয়তনে। ওটা পরে কথা বলবো, যখন আয়তের কথা বলবো তখন বলবো। আমার কথা হলো এই থেকে এই পর্যন্ত কি করতে হবে? তোমার দৈর্ঘ্যটা বের করতে হবে। এই থেকে এই পর্যন্ত এই সি বিন্দু, মানে পানি আছে এতটুকু। এটাকে আমি আবার লিখবো এবং আবার বুঝাবো। এটা যদি বুঝাইতে সক্ষম হই, ইনশাল্লাহ কোনো কোশ্চেন দিয়ে আটকানো সম্ভব না তোমাদের। ঠিক আছে, এই টোটাল একটা আছে, কুয়া আছে, এই কুয়ার অর্ধেক পানি দিয়ে ভরা। তার মানে এই h/, টোটাল উচ্চতার যদি এই থেকে এই পর্যন্ত h হয়, এই অর্ধেক হলে h/2। এই অর্ধেক অংশে তুমি পানি যেহেতু ফুল পানি উঠাবা, সব পানি উঠাইলে আমি জানি তোমার কি এই মাছ বরাবর উচ্চতাটা নিতে হবে, এবং এই থেকে তোমার উচ্চতাটা কাউন্ট করতে হবে কি এই থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এইটাকে দিলাম এ বিন্দু, এটাকে দিলাম বি বিন্দু, এটাকে দিলাম সি বিন্দু, এটাকে দিলাম ডি বিন্দু। ঠিক আছে, এখন দেখো এই এ বি বিন্দু, আমি যদি বলি এ বি ইকুয়াল টু বিডি, এ বি ইকুয়াল টু বিডি মানে কি এ বি এবং বিডির দৈর্ঘ্য সমান, কারণ এই এ থেকে ডি পর্যন্ত এটিকে 2 ভাগ করছি, এ থেকে ডি কে 2 ভাগ করছি, তাই তো? এখন দেখো এটিকে 2 ভাগ করলে একটা মাঝখানের বিন্দু হলো বি, এ বি এবং বিডি সমান।
এখন আমার কথা হইলো এই এ বি কে যদি এই দেখো বিডি কে যদি আমি আবার একটা মাঝখান থেকে আরেকটা ভাগ করি, বিডি তো এইটা ছিল মনে করো বিডি, এই থেকে বি এই থেকে ডি হলো বিডি, বিডি কে যদি মাঝখান থেকে আরেকটা পয়েন্ট নেই এইটার নাম দিস সি বিন্দু, তাহলে দেখো এই সি বিন্দু দেওয়া মানে আরো নতুন দুইটা খণ্ড তৈরি করা, তাই না? নতুন দুইটা খণ্ড তৈরি করা। তাহলে এই দেখো এখন আমার কথাটা আসছে এইখানে, বিষয়টা তো এইখানে। এখন দেখো এইখানে দুইটা খণ্ড তৈরি করা, তাহলে এই বিডি কে যদি দুই খণ্ড তৈরি করি তাহলে এইটিকেও তো আরো দুই খণ্ড তৈরি করা যায়, এইটার মাঝখানে তো একটা খণ্ড তৈরি করা যায়, এবং এইটার মাঝখানে তো একটা এবির মাঝখানে তো একটা খণ্ড তৈরি করা যায়, এবং তাদের দৈর্ঘ্য হবে কি সমান, সবগুলোর দৈর্ঘ্য হবে সমান। এবির মাঝখানে একটা খণ্ড নিলাম, এটার নাম দিলাম ডি। এখন যদি আমি দেখি টোটাল এ থেকে ডি পর্যন্ত টোটাল খণ্ড এসছে কয়টা, এ থেকে ডি এসছে একটা খণ্ড, এ থেকে ডি একটা খণ্ড, এ থেকে ও এটা তো এই জায়গায় ডি দেওয়াই আছে, এটা ই ডি, এটা ই ডি। তাহলে আমার কথাগুলো এখন এত ভাঙ্গে বলতেছি কেন, কারণ ম্যাথমেটিক্স করার সময় এইগুলো বুঝতে পারলে আর কোনো ম্যাথে বাঁচবা না, আগে এই কথাগুলোকে মূল্য বোঝো। এখন দেখো তাহলে আমি এখন এই খণ্ড পাইছি কটা, এই একটা, এ থেকে ডি, এ থেকে ই পর্যন্ত একটা, এ থেকে ই পর্যন্ত, আমি জানি সবগুলো কি অর্ধেক অর্ধেক খণ্ড করছি, তাহলে আমি সবগুলো খণ্ডের দৈর্ঘ্য একই। ই থেকে বি পর্যন্ত একটা, তাহলে সমান সমান ই থেকে বি পর্যন্ত একটা, তাহলে ই বি থেকে সি পর্যন্ত আরেকটা খণ্ড, এই যে আরেকটা খণ্ড, তাহলে বি থেকে সি পর্যন্ত আরেকটা খণ্ড, আরেকটা খণ্ড কি সি থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত আরেকটা খণ্ড। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা যদি ক্লিয়ার হয়, টোটাল খণ্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল খণ্ড কয়টা? চারটা, চারটা খণ্ডের দৈর্ঘ্য সমান। তাহলে এই টোটাল এই যে এর দৈর্ঘ্যটা হবে কি, এই যে এইচ আছে, এইচ এর সাইড ভাগের এক ভাগ, টোটাল উচ্চতাটা এইচ, এই থেকে এই পর্যন্ত, মানে এ থেকে ডি পর্যন্ত উচ্চতা হলো এইচ। তাহলে এইচ রে যদি সাইড ভাগ করি, তাহলে এই সাইড ভাগের এক ভাগই হইলো একটা এ থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য। এ থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য যা, ই থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য তাই, বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য তাই, সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য একই। এখন আমার কথায় আসো, এখন আসল কথায় আসি। আসল কথা কি ভাইয়া? আসল কথা তো বলি নাই। আসল কথা কি, তোমার পানি যেহেতু এই অর্ধেক পরিমাণ ভরা, তোমার এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা জানতে হবে। তোমার জানতে হবে কি, এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য মানে কি, এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য মানে এ থেকে ই, এ থেকে ই যোগ এই একটা খণ্ড, এ থেকে ই যোগ ই থেকে বি, যোগ ই থেকে বি, যোগ আরেকটা খণ্ড বি থেকে সি, বি থেকে সি। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কি সমান, আমি এই আগে এই জায়গায় লিখে তুলে রেখেছি। প্রত্যেকটা এ থেকে ই পর্যন্ত যে খণ্ড, এ থেকে ই থেকে বি, বি থেকে সি, সি থেকে ই ডি পর্যন্ত সব দৈর্ঘ্য সমান। আর এই যেহেতু একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটে খণ্ড, চারটে খণ্ড হয়েছে, টোটাল এস কে চারটে খণ্ড করছি, তার মানে এই এ থেকে, তার মানে এই জায়গায় তো বলতে পারি, তার মানে সি থেকে ডি পর্যন্ত ইকুয়াল টু কি এইচ ভাগ 4। ঠিক একই ভাবে এগুলো বি থেকে সি পর্যন্ত এইচ ভাগ 4, কারণ আমরা জানি সিডি ইকুয়াল টু কি বিই, বি ইকুয়াল টু ই, বি সিবি, সিবি ইকুয়াল টু বিই, বি ইকুয়াল টু ই এ। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আর প্রত্যেকটার দৈর্ঘ্য কি এইচ ভাগ 4, তা যোগ করো প্রত্যেকটা এইচ এ, এই একটা এইচ ভাগ 4, এইচ ভাগ 4, এইচ ভাগ 4, টোটাল আসে কি আনসার আসে থ্রাইস এইচ ভাগ 4। তাহলে এই যে এ থেকে সি বিন্দুর দৈর্ঘ্য কতটুকু? থ্রাইস এইচ বাই 4। যদি অর্ধপূর্ণ কুয়া খালি করতে বলে তাহলে হবে কি থ্রাইস এইচ বাই 4। এই এতটুকু তোমার কাউন্ট করতে হবে, এতটুকু লাগবে। আর এই টোটাল এইচটিও লাগবে, এই থেকে এই পর্যন্ত যে এইচ এটাও লাগবে। এই দুইটা কখন ব্যবহার করবে এই কথা আমি ক্লিয়ার ভাবে বলে দেব। এখন আমি আসি, এই কথা বুঝতে পারছো? আমি এখন তোমাদের কমেন্ট পড়বো।
নাদিয়া আক্তার, গ্রামে থাকলে বুঝতে নেট কাহাকে বলে। হ্যাঁ, গ্রামে থাকলে অনেক কষ্ট তোমাদের জন্য, আমরা এত কষ্ট করে পড়াই, কারণ তোমাদের দেখা যাচ্ছে যে তোমাদের যে টিচাররা থাকে তারা অনেক কষ্ট করে এইগুলো বলতে চায় না, যার ফলে তোমাদের এইগুলা দেখা যায় 2-4 ম্যাথ করে দেয়, ম্যাথ করে দেওয়ার পরে তোমরা বাসায় বসে বসে আরো প্র্যাকটিস করো, কিন্তু আসল থিওরি না জানায় তোমরা যখন পরীক্ষার খাতা তো সেম কোশ্চেন জীবনেও আসবে না, কারণ সেম কোশ্চেন আসলে জরিবে না আছে। আচ্ছা তাহলে কি আমারও ম্যাজিক দেখাইতেছে ওয়াইফাইতে, বাহ কি ম্যাজিক দেখাইতেছে রে। যাই হোক করে ব্যাপার না, এখন আমরা আসি আসল কথায়। আচ্ছা তোমাদের এখন কমেন্টগুলো পড়তেছি, আমরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো, মানে ওর নেট একেবারেই নেই, ওকে না ওর নেট এই জায়গায় একেবারে ব্রড কালি দেখাচ্ছে, কে রে? হ্যাঁ না, লগ ইনের দরকার নেই। যাই হোক, আমি আশা করবো এতটুকু বুঝতে পারছি, আমি বুঝতে পারছি সবগুলা, আলহামদুলিল্লাহ। নাহিদুল ইসলাম নাহিদ, আচ্ছা আমার নেট কাহাকে বলে তাহার সম্পর্কে শিক্ষাদান করিতে। আচ্ছা আমাদের সময় লাগলো কতক্ষণ আমি একটু দেখি, আচ্ছা 40 বেশি সময়, এক্সট্রা সময় চলে গেছি। স্যার আমার কমেন্ট কি দেখছেন? আচ্ছা যাই হোক, তোমার কমেন্ট তো দেখি না, আবার বলো এখন তোমার কমেন্ট কোনটা, মেনশন দাও কমেন্টে, কমেন্টে মেনশন দাও, মৌ কমেন্টে মেনশন দাও। এইসব পানি যদি 1/4 থাকে তাহলে কি হবে হবে? আচ্ছা সেটাও বলবো, আমরা শুধু 1/4 পানি না, 1/3 1/5 100 ভাবে করবো, কোনো ব্যাপার না, ব্যাপার না। আচ্ছা এটা বলবো, যখন ম্যাথ করাবো তখন বলবো, এ সম্পর্কে ডিটেলস বলবো, আমি শুধু এইটা থিওরিটা দেখাইলাম। আচ্ছা পানি যদি, হ্যাঁ আমি বলবো, তারপর দেখি। হ্যাঁ কমেন্ট করো না কেন, এখন কমেন্ট নাই কেন? আমি বুঝতে পারছি সবগুলো, আলহামদুলিল্লাহ। না স্যার, আমি ভাবছি আমি ব্লক খাইছি, ভাবছি কমেন্ট যাচ্ছে না। না তোমার কমেন্ট আসছে তো, সব কমেন্ট আসতেছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা এখন দেখো, এখন আর পড়াবো না, এখন আসি এই পর্যন্ত মাথায় রাখো, কালকে ক্লাসে যখন আইসে বলবো যে এই জায়গা থেকে ধরবো, তখন কিন্তু আবার আউলে যাইও না। আচ্ছা 2 ঘন্টা পার করে দিই, আধা ঘন্টা এক্সট্রা খাইলাম, আচ্ছা 2 ঘন্টা একসাথে পারি করে দিই, একেবারে শেষ পর্যায়ে এসে আবার মাঝখান দিয়ে রাইখে দেওয়া খারাপ লাগে। আচ্ছা পি ইকুয়াল টু আমরা কি পাইছি, W/T, W ইকুয়াল টু কি FS/T, মুছে দাও, F ইকুয়াল টু mg, S মানে H/T, S দেবো না কারণ এটা যেহেতু উচ্চতা থেকে পানি, কুয়ার ক্ষেত্রে, এটা কিন্তু কুয়ার ক্ষেত্রে, ঠিক আছে, কুয়ার ক্ষেত্রে। আচ্ছা তারপর এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু আমি বলে দিছি ভর মানে কি রো আয়তন, রো ঘনত্ব বাই আয়তন। তাহলে এই জায়গায় এম এর পরিবর্তে আমি লিখবো কি রো বি জি এইচ, এই জি এইচ বসাই দিলাম, নিচে ভাগ টি আছে, ওকে ডান দিয়ে দিলাম। তার পরবর্তী ধাপে কি আছে দেখি আমরা, ভি, যেহেতু সিলিন্ডারের আয়তন ভি, যেহেতু কুয়াটা সিলিন্ডারের আয়তন, আর ভি আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এইচ, তাহলে আমি এখানে ভি এর পরিবর্তে পাই আর স্কয়ার এইচ বসাবো, রো ইন্টু পাই আর স্কয়ার এইচ, এইটিকে এইচ প্রাইম দাও, কারণ এইচ দুইটি হবে, এই ভি এর একটা এইচ আসবে, এই দেখো ভি এর একটা এইচ আসে, আর এই জায়গায় আরেকটা এইচ আসে, এই জন্য এটা আলাদা করার জন্য এটিকে এইচ প্রাইম দাও, এটাকে এইচ প্রাইম দিলাম কোনটাকে, ভিটাকে, ভি ভিতরে, ঠিক আছে। আচ্ছা আর ইন্টু জি আর এই এইচ, টোটাল সিলিন্ডারের এইচ, ঠিক আছে। আচ্ছা আর নিচে ভাগ হলো টি, ঠিক আছে, ওকে ডান। এখন যদি বলে কুয়াটি অর্ধেক খালি করতে হবে, তাহলে এই এইচ এর জায়গায় শুধু যে কোনো একটা এইচ কে পরিবর্তন করবো, তো কাহিনী বাদ, যে কোনো একটা এইচ কে পরিবর্তন করবো, আর একটা এইচ কে পরিবর্তন করবো না, সোজা কথা, তোমাদের একেবারে সোজা হিসেব সহজ।
এইচ প্রাইম যে কোনো একটা এইচ কে সহজ কথা এইচ ইকুয়াল টু যেহেতু আমি বলছি কি কুয়াকে অর্ধেক খালি করতে অর্ধপূর্ণ কুয়াকে পরিপূর্ণ খালি করতে হলে আমি তো থিওরি বলিয়ে দিছি এই থেকে এই পর্যন্ত 3h/4 এটা হবে তাই না। তাহলে এই জায়গায় যে কোনো একটা এস কে পরিবর্তন করে 3h/4 দিয়ে দাও। এই জায়গায় এস প্রাইম কি পরিবর্তন করি সমস্যা নাই, ব্যাপার না, আমার আনসার কোনো ভুল আসবে না। পাই আর স্কয়ার আর এই এইচ এর জায়গায় আমি দেবো কি এইচ এর জায়গায় দেবো 3h/4 ইন্টু জি ইন্টু এইচ বাই টি। ওকে ডান। এইটি হলো অর্ধপূর্ণ কুয়া খালি করতে যা ক্ষমতা ব্যয় হবে, ঠিক আছে। কর্মদক্ষতা এগুলো নিয়ে আমি আর সামনের ক্লাসে 2 সেকেন্ড বা 5-10 মিনিট কথা বললে জাস্ট না, আর শক্তিও আমার শরীরে নাই, আর কথা বলতে পারবো না। অনেক কথা বলছি, কথার কোনো শেষ নাই, অনেক কথা বলছি। না বুঝলে এটা মনে করবে না যে তোমার ব্যর্থতা। আচ্ছা তারপর কি নাদিয়া আক্তার 16 কোটির বাঙালির ক্রোম আমাদের নাদিয়া যাই এসব কথা বলবো না। আচ্ছা রাত হল, তারপর আর কেটা কি কমেন্ট করতেছে বলো। কারো কি কোথাও সমস্যা আছে? কমেন্ট এখন করে না, আমি কথা বললে তখন কমেন্ট শুরু হয়ে যায়। স্যার আমি বুঝছি আলহামদুলিল্লাহ। এখন দেখবা কিছু কিছু স্টুডেন্ট হুঠাৎ করে ক্লাসে ঢুকিয়ে বলো কি বুঝি নাই, তাদের ড্রাইভার কে নিবে, মানে প্রিভিয়াস ক্লাসগুলো করবে না, তারপর হুট করে ঢুকে এসে বলবে যে বুঝি নাই। তারপর সেই ম্যাথ যখন করাবো তখন দেখো আমি কিন্তু ম্যাথ শুধুমাত্র একটা থিওরি থেকে একাধিক ম্যাথ তৈরি করব। তোমাদের বই গাইডে কয়টা ম্যাথ আছে তোমাদের তার থেকে 10 গুণ বেশি ম্যাথ করাই দিতে পারবো, কোনো ব্যাপার না। আমি বুঝতে পারছি নাহিদুল ইসলাম নাহিদ জি বুঝছি স্যার। মোহাম্মদুল হক আচ্ছা না বুঝলে একবার ক্লিয়ারলি বুঝবা, কারণ এ জায়গায় তোমার ভয়ের কোনো কারণ নাই, লজ্জার কোনো কারণ নাই। কারণ লজ্জার কি আছে ভাই, আমি না বুঝতে পারি, স্টুডেন্ট মানে আমি না বোঝা স্বাভাবিক। এখন কমেন্ট করো এই বুঝছি এইগুলো এখন বলতেছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট বলবে কি বুঝি না, মানে হুট করে একটা ক্লাসে ঢুকবে তারপর বলবে বুঝি না। এই দায়ভার তো মানে কর্তৃপক্ষ নিবে না। আপনার কমেন্ট দেখি আমি শিহরিত। আচ্ছা শিহরিত, আচ্ছা অনেকের কমেন্ট দেখে শিহরিত হওয়া স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্তই। এখন বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো? বাহ সবাই পারে বিষয়গুলা, চলে গেছে লাইভে আছে মাত্র 10 জন 11 জন লাইভে আছে। প্রথমে 1 ঘন্টার মতো মনে হয় যে 12 13 14 15 জন ছিল, তারপরে মাত্র 10 জন কন্টিনিউ ক্লাস করে গেছে। এই থিওরি কে আবিষ্কার করছে আবার একটু বুঝাইয়া দিলে ভালো হতো। আচ্ছা আবার একটু না আবার 10 বার বুঝাবো, আজকে আর শক্তি নাই ভাই, আজকে মাপ চাই, আজকের মতো মাফ করো, আবার আরেকদিন বুঝাই দেবো, সমস্যা নেই। ম্যাথমেটিক্স করার সময় একাধিকবার বলবো না এইসব কথা, সমস্যা চিন্তা করো না, শুধু এইগুলো নোট করবা। আজকে এই যেগুলো দিছি আমি বাড়ি কাজ আমি ইচ্ছে করলে আমি দিতে পারি, 5-7টা 10টা বাড়ি কাজ দিতে পারি, বাড়ি কাজ দিলাম না। সব ভালো লাগলো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার ক্লাস, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাসফিয়া মিফতাহুল জান্নাত, আচ্ছা আল্লাহ যেন আমাকেও। নাদিয়া আক্তার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ টু ভালো। ইয়াসিন ইসলাম রাড্ডি ভালো। বলো কে কোথা থেকে লাইভে আজকে ক্লাস করলা, ফুল ক্লাস কে করছো বলো তো দেখি, আমি তোমাদের ফুল ক্লাস কে করলা। শরীরে শক্তি নেই আর, কথার এনার্জি কি যে এনার্জি এটা আমি জানি, যারা যখন ক্লাস করাবা ছোট ভাইদের তখন বুঝবা। গুড নাইট অল। আচ্ছা কে কোথা থেকে বলতেছো, আমি দেখতে চাই যে দেশের কে কোন প্রান্ত থেকে দেখতেছো। থ্যাংকস অর। আচ্ছা আমি করছি। আচ্ছা আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।
আল্লাহ হাফিজ। আমি ফুল ক্লাস করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই তো। আমি কাপটাই দেখি কে কোথা থেকে। আমি কাপ্তাই, রাঙ্গামাটি। রাঙ্গামাটি আমার জন্মস্থল। যাই হোক, ব্যাপার না। আমি ফুল করছি। আমি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে আমি চুয়াডাঙ্গা থেকে আমাদের আছে, নওগাঁ থেকে আছে, এই যে বরিশাল থেকে রাতুল আছে, আমার বাড়ির আমার এলাকার মানুষ। বরিশাল থেকে আমার এলাকার মানুষ আছে, নওগাঁ থেকে আছে মহি মোহাইমিনুল, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা যাই হোক, সিরাজগঞ্জ আমি গেছিলাম, আমি সিরাজগঞ্জ চিনি। ময়মনসিং থেকে। আচ্ছা, এটা কে যেন? উম্মে সাইবা, রাঙ্গামাটি। আচ্ছা ঠিক আছে। নাটোর, নাটোরের বনলতা সেন। আচ্ছা আচ্ছা। বালুকা জেলা ময়মনসিং। যাই হোক, ময়মনসিং নতুন জেলা, আমাদের নতুন বিভাগ। আমি গোপালগঞ্জ থেকে। ইস্তিয়াক ইসলাম রেড্ডি। ধন্যবাদ। তোমরা আর তোমার ফ্রেন্ডদেরকে আমাদের সাথে ইনভাইট করো। একাধিক স্টুডেন্ট যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের ক্লাসগুলো নিতে ভালো লাগে। আসলে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিতে অনেক কষ্ট হয়, আর অনলাইনে ক্লাসগুলো নিতে অনেক কষ্ট হয়, নেটে প্রবলেম থাকে। আমি দিনাজপুর থেকে। হ্যাঁ, দিনাজপুরের মানুষ অনেক ধৈর্যশীল, আমি জানি। আচ্ছা আচ্ছা, তুমি না বললা যে কোথা থেকে জানো? গুড নাইট। আচ্ছা, গুড নাইট। আচ্ছা, তাহলে আর ক্লাস বাড়াইলাম না। কোন স্কুল? নাদিয়া আক্তার। কোন স্কুল? আমি স্কুলে পড়ি না, আমি ভার্সিটিতে ভাইয়া। না, আমারে যদিও জিজ্ঞেস করে না এই কোশ্চেন। আচ্ছা, না ভাই, আমি রাঙামাটিতে জন্মগ্রহণ করছিলাম শুধুমাত্র, বাকিটা আমি বরিশালে, মানে আমার জন্মস্থল রাঙামাটি। রাঙামাটির পরে আমি বরিশালে ছিলাম। বরিশালে থাকার পরে সে জায়গা থেকে আমার পড়াশোনা শুধু বরিশালে, শুধু আমার এই ক্লাস 5 পর্যন্ত পড়া। 5 পর্যন্ত পড়ার পরে আমি ঢাকায় পড়াশোনা করি। ঢাকায় পড়াশোনা করি প্রায় আজকে 8 বছর যাবত। এর আগে বরিশালে পড়াশোনা করছি 3 বছর। এখানে 8 বছর আছি ঢাকায়। যাই হোক, আচ্ছা, তোমাদের অনেকের অনেক কমেন্ট পড়লাম। তোমাদের সকলকে শুভকামনা। আজকে ক্লাস আমরা এখানেই রাখলাম। সবাই আমার জন্য দোয়া করবা, আর তোমাদেরকে ফ্রেন্ডদেরকে অবশ্যই আমাদের সাথে ক্লাস করার জন্য উৎসাহী করবা, যাতে তারাও ক্লাস করে উপকৃত হয়। দেখো, গ্রাম অঞ্চলে অনেক স্কুল কলেজ বর্তমানে বন্ধ। তোমরা দেখা যাচ্ছে যে পড়াশোনা থেকে অনেক বিস্তৃত হয়ে যাচ্ছ, যাতে তোমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারো। এবং তোমরা যেন বিজ্ঞান যেহেতু যারা নিজ, অবশ্যই তোমাদের থিওরিগুলো, প্রত্যেকটা টপিকসগুলো বোঝা দরকার সবার আগে, তারপর প্র্যাকটিস দরকার। যেহেতু তোমাদের টপিকগুলো যদি না বুঝো, তোমরা যতই ম্যাথ করো একটার পরে একটা একরকম আসবে, তোমাদের মাথা উড়ে যাবে সমস্যা। এগুলো আগে বুঝতে হবে, থিওরিগুলো কোথা থেকে আসলো, কোন সূত্র কখন ব্যবহার করব, কোন সূত্র উৎপত্তি কখন, কিভাবে আপনি কোন কলেজে পড়েন, ভার্সিটিতে ভাইয়া। আচ্ছা যাই হোক, তারপরে আচ্ছা আচ্ছা যাই হোক, বাংলা ইংলিশ আপাতত ক্লাস হবে না তোমাদের। আমাদের ক্লাস হয় 4টা, ফিজিক্স কেমিস্ট্রি, কেমিস্ট্রি হয় না, ফিজিক্স ম্যাথ আর অ্যাকাউন্টিং, 4টা ক্লাস হয়। যদি আগে নিতাম তোমাদের সব ক্লাস নিতাম। আমি কিছু কেমিস্ট্রি ক্লাস নিছি, তোমাদের কেমিস্ট্রি ক্লাস আর নিতে চাচ্ছি না, ভালো লাগে না এতগুলো ক্লাস নিতে, খুবই বিরক্ত লাগে, মানে চাপ হয়ে যায়। এমনি অনলাইন অফলাইন ব্যাচ পড়ানোর পরে প্রচুর চাপ হয়ে যায়, তারপরে তো বাকিটা অনেক কষ্টকর। আরে রাঙ্গামাটি না, আমি এখন বর্তমানে হলো মিরপুর 12-তে। কথা কি বোঝে না, ঢাকা মিরপুর 12-তে বর্তমানে।
বর্তমান তোমাদের ক্লাস নিছি ঢাকা মিরপুর 12 থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে, কমেন্টের সাথে আড্ডা করলাম। আজকে এখানেই থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৌ কান্না করতেছে যে আচ্ছা